প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছেন ওনার কাছের এক ছোট ভাইয়ের কাছ থেকে, যার নাম লিমন। তার বাড়িও কুষ্টিয়াতে, আর লিমন পেশায় একজন ড্রাইভার। মূলত ঘটনাটি ঘটেছিল তার ওস্তাদের সাথে, আর সেই ওস্তাদের নাম হাফেজ উদ্দিন। ওনার বাড়ি বাগেরহাটে। উনি 2019 সাল পর্যন্ত গাড়ি চালিয়েছেন, তবে এখনও উনি গাড়ি চালান, তবে অন্য গাড়ি চালান। কেন উনি অন্য গাড়ি চালান, চলুন সেই ঘটনাটি শুনে আসি। ঘটনাটি যখন ঘটে তখন সময়টা ছিল 2012। এই যে হাফেজ উদ্দিন, মানে যিনি ওস্তাদ, উনি তখন সবে অ্যাম্বুলেন্স চালানো শুরু করেছেন। উনি যখন দেখলেন যে ওনার আশেপাশে যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন তারা বেশ ভালোই উপার্জন করেন, পরিশ্রম কম, উপার্জন বেশি, এই কারণে উনি একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেন। এখন যেরকম অনেক দুর্দান্ত সমস্ত অ্যাম্বুলেন্সগুলো দেখা যায়, যেগুলো অ্যাম্বুলেন্সের জন্যই তৈরি করা হয়েছে, তো ওই সময় কিন্তু বিশেষ করে 2012 সালে এগুলোও ছিল, তবে এত ব্যাপক আকারে ছিল না। তখন এই সমস্ত উন্নত মানের অ্যাম্বুলেন্সগুলো আসছে কেবল। অধিকাংশ ক্ষেত্রে বা এখন এটা দেখা যায় যে বড় বড় মাইক্রোবাসগুলোকে বা ছোট মাইক্রোবাসগুলোকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। ওনার মাইক্রোবাসটা মূলত অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়েছিল। প্রথমে যাত্রী টানতো, পরবর্তীতে এটাকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। তো মূলত উনি ঢাকা মেডিকেলের সামনেই ট্রিপ মারার জন্য অপেক্ষা করতেন, যেটা এখনও দেখা যায়। ঢাকা মেডিকেলের সামনে অসংখ্য অ্যাম্বুলেন্সগুলো দাঁড়ানো দেখা যায়। উনিও এরকমটাই করতেন, তবে কখনো যে টুকটাক ঘটনা ঘটতো না তার সাথে, বিষয়টা এরকম না, ঘটতো, তবে এগুলোকে উনি পাত্তা দিতেন না। রাত 10টার কাছাকাছি হঠাৎ করে ওনার পরিচিত এক ওয়ার্ড বয় ওনাকে ফোন করেন। তো উনি জরুরি বিভাগ যেটা, সেখানে যান। সেই ওয়ার্ড বয় বের হয়ে আসেন, এসে বলেন যে ভাই, আপনি তো পরিচিত লোক, আপনাকে একটা ট্রিপ দিতে চাই। এটা পাবনার সাথিয়া উপজেলার একটা গ্রামে যাবে। তখন উনি জানতে পারলেন যে এটা মূলত সুস্থ রোগী নয়, বরং এই রোগীটা মারা গিয়েছে, মানে লাশ নিয়ে যেতে হবে। ওই ওয়ার্ড বয় লাশের সাথে থাকা বা সাথে আসা ওই ব্যক্তির ছোট ভাই, মানে ওই লাশ যার, তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তো তার সাথে কথাবার্তা হয়। ওয়ার্ড বয় কিন্তু ওই হাফেজ উদ্দিন ওস্তাদকে বারবার বলে দিয়েছিলেন যে ওস্তাদ, একটা বিষয় সাবধান, আপনি আল্লাহর নাম নিতে নিতে গাড়ি চালাবেন, আর খুব জরুরি প্রয়োজন ছাড়া কোথাও থামবেন না, আর ঠিকঠাক মতো যাবেন, ফেরার পরে আমাকে এবার জানাবেন যে ঠিকঠাক মতো ফেরত আসছেন, নাহলে আমি একটু চিন্তায় থাকব। তখন এই হাফেজ উদ্দিন যিনি ওস্তাদ, উনি বললেন যে আরে মিয়া, কি বলো, এই লাশ টানার কাজ তো একদম যে নতুন করতেছি তা তো না, এর মধ্যে তো বছরখানেক পার হয়ে গেছে, আর টুকটাক ঘটনা তো ঘটেই রে ভাই। এগুলো নিয়ে এত উদ্বিগ্ন হলে, এত ভয় পেলে তো এই অ্যাম্বুলেন্স চালানো যাবে না। এগুলো জেনে বুঝেই অ্যাম্বুলেন্স চালাতে নামছি, আর এ সমস্ত ঘটনা ঘটে তা আমি জানি। এখন দ্রুত লাশটার যে সমস্ত ফর্মালিটিস আছে শেষ করে বুঝাই দাও, চলে যাই। কারণ যেহেতু সাথিয়া যাইতে হবে, পথ তো একদম কাছে না, যমুনা সেতু পার হয়ে যেতে হবে। অল্প সময়ের মধ্যেই মোটামুটি লাশের যে ফর্মালিটিসগুলো ছিল হসপিটাল কর্তৃপক্ষ সেটা সম্পূর্ণ করে লাশটা বুঝিয়ে দেন। এরপর ওয়ার্ড বয় সহযোগিতাতেই ওই লাশের সাথে আসা তার ছোট ভাই, তারপর ওয়ার্ড বয়, তারা ধরে অ্যাম্বুলেন্সে লাশটি তুলে দেন। অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধু ওই লাশের সাথে থাকা ওই ছোট ভাই তিনি ছিলেন। তিনিও কিন্তু ড্রাইভার সাহেবকে বারবার বলে দিয়েছিলেন যে ভাই, আপনি কিন্তু খুব জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন বলতে ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে, ক্ষুধা লেগেছে, এই সমস্ত কারণে গাড়ি থামানো যাবে, তবে সেটা মানুষজনবিহীন কোনো জায়গায় না, আর আমি না বলা পর্যন্ত কোথাও কোনো গাড়ি থামাবেন না। হাফেজ উদ্দিন যিনি, উনিও সম্মতি দিলেন, ঠিক আছে ভাই চলেন। লাশটা পেছনে রাখা হয়েছে, আর তার পাশেই ছোট ভাই বসে আছে। ওনার কাছে ছোট একটা কোরআন শরীফ ছিল, উনি সেটা পড়ছিলেন, বিভিন্ন দোয়া দরুদ পড়ছিলেন, গুনগুন করেই উনি পড়ছিলেন। তো এইভাবেই চলছে। এছাড়া কিন্তু গাড়িতে অন্য কোনো লোক ছিল না, মানে ওনার যে হেল্পার থাকবেন বিষয়টা এরকম ছিল না আর কি। উনি একাই তখন ছিলেন, হাফেজ উদ্দিন আর লাশ, আর লাশের সাথে আসা
সেই ছোট ভাই। তো গাড়ি ঠিকঠাক মতোই ঢাকার যে এরিয়াটা এটা পার করে, সাভার এরিয়া পার করে, গাজীপুর এরিয়া পার করে, টাঙ্গাইল পার হয়ে যখন যমুনা সেতুতে উঠবে বা উঠে গেছে, তখন থেকেই মূলত সমস্যাটার সূত্রপাত হয়। হঠাৎ করেই এই হাফিজউদ্দিন ওস্তাদ উনি ওনার গাড়ির লুকিং গ্লাসে একটা দৃশ্য দেখতে পান। গাড়ি কিন্তু তখন যমুনা সেতুর উপর দিয়ে চলছে, আশেপাশে কিন্তু অনেক গাড়িও আছে, এরই মধ্যে একটা ট্রেনও পার হয়ে গেল, এটা উনি দেখলেন। উনি খেয়াল করলেন যে গাড়ির একদম পেছন সাইডে মনে হচ্ছে যে সোনালি রঙের টাইপের কোনো একটা কাপড় উঠছে। যদি পেছন দিকে কোনো কাপড় বাঁধা থাকে এবং গাড়ি চলতে থাকে, তখন কাপড়গুলো যেভাবে উঠতে থাকে ঠিক ওই রকম। অনেক সময় দেখা যায় লাশের গাড়ির সাথে একটা লাল কাপড় বাঁধা থাকে, যাতে করে পেছনে থাকা কোনো গাড়ি বুঝতে পারে যে এটা লাশের গাড়ি। আবার লাশের গাড়িগুলো সাধারণত দেখা যায় যে ট্রাফিক পুলিশ সাধারণত ছেড়ে দেয়, দ্রুত ছেড়ে দেয়, এটা বোঝানোর জন্যই মূলত লাল কাপড় বেঁধে দেওয়া হয়। কিন্তু ওনাদের গাড়িতে কোনো লাল কাপড় বাঁধা না থাকলেও পেছনে কেন এই কাপড়টা চলে আসলো, ঘটনাটা কি? প্রথমে এই হাফিজউদ্দিন ওস্তাদ উনি চিন্তা করলেন যে আমার গাড়ির মধ্যে কি এই টাইপের কোনো কাপড় ছিল না, তো এরকম তো কোনো কাপড় ছিল না। তাহলে উনি লুকিং গ্লাসে কেন ওই কাপড় উঠতে দেখছেন? উনি আবার ওই যে পেছনে থাকা ছোট ভাইকে বললেন যে ভাই, আমি তো দেখছি লুকিং গ্লাসে যে পেছনে একটা কাপড় উঠছে, দেখেন তো ঠিকঠাক আছে কিনা, পেছনে আসলে কোনো কাপড় উঠছে কিনা। তখন ওই ছোট ভাই কোরআন শরীফ পড়া থামিয়ে উনি আবার উকি দিয়ে দেখার চেষ্টা করলেন। তো উনি বললেন যে না তো ভাই, কোনো কাপড় তো উঠছে না, আপনি যেহেতু লুকিং গ্লাস এটা দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি এই দিকে তাকায়েন না, এদিকে খেয়াল করেন না, আপনি সোজা গাড়ি চালিয়ে যান। তো উনি এই কথা মেনে নিলেন, সোজা গাড়ি চালানো শুরু করলেন। যথারীতি অল্প সময়ের মধ্যেই যমুনা সেতু পার হয়ে গেলেন। যমুনা সেতু পার হওয়ার পর বিভিন্ন হাইওয়ের যে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু রয়েছে। তখন এমন একটা রেস্টুরেন্টে ওনারা গাড়ি থামালেন। গাড়ি থামানোর পর হালকা নাস্তা সেরে নিলেন, ওয়াশরুমে গেলেন, হাত মুখ ধুয়ে নিলেন, অজু করে নিলেন সবাই। এরপর আবার গাড়ি চালানো শুরু করলেন। তো যখন গাড়ি চালানো শুরু করেছেন, তখন এই যে ড্রাইভার সাহেব উনি বলছেন যে এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে সাথিয়া যাওয়ার জন্য, বনপাড়া হয়ে যেতে হবে। তখন কোনোভাবেই এই যে লাশের যে ছোট ভাই সে রাজি হচ্ছে না, বলছেন না ভাই, ওইদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে, আপনি বুঝতে পারছেন না, আমি এত কিছু বলতে আপনাকে এখন পারবো না, আপনি ওই পথ দিয়ে যায়েন না, আমি যেই পথ দিয়ে যেতে বলি সেটা দিয়ে আপনি যান। এখন ড্রাইভার সাহেব বলছে যে ওইটা তো আরও তাড়াতাড়ি যাওয়া যাবে, যেহেতু আপনি বিভিন্ন সমস্যার কথা বলছেন, তাহলে তো এই পথ দিয়ে গেলেই সুবিধা হয়। কিন্তু না, ওই ছোট ভাই কোনোভাবেই সেটা মেনে নিচ্ছেন না, বলছে না ভাই, ওই পথে আরও বিপদ হতে পারে, আপনি ওই দিক দিয়ে যাবেনই না, আমি যে দিক দিয়ে যেতে বলি ওই দিক দিয়ে যান। তখন কি আর করা, ছোট ভাইয়ের কথাই মেনে নিয়ে ড্রাইভার সাহেব হাফিজউদ্দিন উনি সেই পথেই গাড়ি চালাতে শুরু করেন। মূলত ড্রাইভার সাহেব যেই জায়গাটাতে যেতে চেয়েছিলেন, মানে যেই রাস্তা দিয়ে, সেটা হলো হাটিকুমড়া থেকে বনপাড়া ওঠা যায় শর্টকাট একটা রাস্তা। কিন্তু ওই লাশের ছোট ভাইয়ের আপত্তিতে উনি আর ওই দিক দিয়ে যান নাই, যেহেতু গাড়ি ভাড়া করছেন ওনারা, ওনাদের কথাই শুনতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা তো রয়েছেই। এই কারণে ওনারা চলন বিলের সাইড দিয়ে যাওয়া শুরু করলেন। তো যখন যাচ্ছিলেন হঠাৎ একটা নির্জন জায়গায় চলে আসলেন। নির্জন জায়গা বলতে দিনের বেলা ওই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, বিশেষ করে রাতের বেলাও যে চলে না তা না, তবে রাতের বেলা নাইট কোচগুলো চলাচল করে। হঠাৎ করেই আকাশে মনে হলো বিজলি চমকে উঠল। বিজলি চমকে উঠতেই পারে, সময়টা এরকম মে মাস ছিল, মে মাসের মাঝামাঝি এরকম একটা সময় আর কি, 2012 সালের। তখন তো আকাশে মেঘ থাকা বা বৃষ্টি থাকা অনেকটাই স্বাভাবিক আর কি। তো এই চিন্তা করে বিষয়টাকে ওনারা অস্বাভাবিকভাবে নেন নাই। কিন্তু এরপর যেটা ঘটা শুরু করে, এটাতে ড্রাইভার সাহেব এবং ভেতরে থাকা লাশের ছোট ভাই খুব চমকে যান। হঠাৎ করে কি হয়, এই মাইক্রোবাস তথা অ্যাম্বুলেন্সের সামনে যে কাঁচ রয়েছে, এই কাঁচের উপর ধপাস করে এসে একটা কাক পড়ে। তবে দেখে মনে হচ্ছিল কাকটা মৃত। কাকটাকে কিভাবে সরানো যায়? তখন গাড়ির সামনে কিন্তু আমরা দুটো স্টিক দেখতে পাই। বৃষ্টি হলে
এই স্টিকটা একবার এ পাশে যায়, একবার ও পাশে যায়। এটা একটা বিশেষ নাম রয়েছে। তো ওইটা দিয়ে ওই কাকটাকে উনি সরাতে সক্ষম হয়েছিলেন। যদিও বা ওই জিনিসটা তো খুব হালকা, আর কাকের বডি তো ভারী, তারপরেও এটা সম্ভব হয়েছিল আল্লাহর রহমতে। সমস্যা দেখা দিল প্রথম কাকটা সরানোর পর আর একটা কাক এসে গাড়ির কাচের উপর ধপাস করে পড়ল। এটাও মৃত কাক, নড়াচড়া করছে না। এবারও উনি চেষ্টা করলেন সেটাকে সরিয়ে দেওয়ার। সেটাকে সরানোর আগেই আবার আর একটা কাক এসে পড়লো। মনে হচ্ছে কেউ মৃত কাকগুলোকে ছুঁড়ে ছুঁড়ে গাড়ির কাচের উপর ফেলছে, আর যে ফেলছে সে গাড়ির থেকেও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সামনের দিকে এগোলেও তার মুখমণ্ডল বা বডিটা মনে হচ্ছে যে গাড়ির দিকে ঘোরানো, অর্থাৎ পিঠটা পেছন দিকে। ওই অবস্থায় হাতে মনে হচ্ছে কাক নিয়ে নিয়ে গাড়ির সামনের কাচের উপর ছুঁড়ে মারছে, কিন্তু কে মারছে এটা দেখা যাচ্ছে না, তবে কেউ একজন মারছে এটা স্পষ্ট। এভাবে একটা না দুটা না, প্রায় 20 থেকে 25টি মৃত কাক এসে গাড়ির কাচের উপর পড়েছে। আর এত জোরে জোরে রানিং গ্লাসের উপরে এই ভারী জিনিস পড়ার কারণে গ্লাসে ফাটল দেখা দেয়। তবে ফাটল দেখা দিলেও কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নাই, গাড়ি চালানো যাচ্ছিল। তো এরকম করতে করতেই ওনারা দাসুরিয়া মোড়ের কাছে চলে আসেন। আর ভেতর থেকে কিন্তু সেই ছোট ভাই বারবার বলছেন, উনি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, আর মাঝে মাঝে বলছেন, ভাই খবরদার গাড়ি কিন্তু থামায়েন না, গাড়ি থামালে আপনিও শেষ, আমিও শেষ, সব শেষ, এখানেই আমাদের লাশ হয়ে যেতে হবে। তো উনি গাড়ি থামাচ্ছেন না। এক পর্যায়ে দাসুরিয়া মোড়ে আসার পর ওখান থেকে একটা শর্টকাট রাস্তা রয়েছে। তখন ওই ছোট ভাই বলেন যে এখন আমরা এই শর্টকাট রাস্তায় যাব। তবে এবারে উনি গাড়ি থামাতে বলেন। ওই ছোট ভাই থামানোর পর উনি গাড়ি থেকে নামেন, গাড়িতে বিভিন্ন দোয়া দুরুদ করে ফু দেন। এই ড্রাইভার সাহেব মানে এই হাফিজউদ্দিন সাহেব তার শরীরে ফু দেন, নিজের শরীরেও উনি ফু দেন। এরপর আবার গাড়িতে ওঠেন, মানে এবার আল্লাহর নামে গাড়ি চালান। আর ইতোমধ্যে কি হয়েছে যে এই সমস্যা যেহেতু শুরু হয়েছে, ওনার যে আত্মীয় স্বজন ছিল, এই লাশের সাথে আসা যে ছোট ভাই, তাদের যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে মোবাইল ফোনে কল করে এগিয়ে আসতে বলেছেন। তাদের তো বাইক আছে, যার যার বাইক আছে, এরকম 5-6টা বাইক নিয়ে এগিয়ে আসতে বলেছেন। কোন পথ দিয়ে আসবেন সেটাও বলে দিয়েছেন, যে পথ দিয়ে এখন গাড়িটা এগিয়ে যাবে সেই পথে তাদেরকে আসতে বলা হয়েছে। তো এরপর গাড়ি চলা শুরু করে। চলতে চলতে এমন একটা জায়গায় গাড়ি চলে আসে যে এই রাস্তাটা একদম বরাবর চলে গেছে, মানে সোজা চলে গেছে। রাস্তার দুই ধারে অনেক ধানি জমি রয়েছে, ওই দিক দিয়ে গাড়ি চলা শুরু করেছে। এখন নাকি এই রাস্তার অনেক উন্নতি হয়েছে, তবে 2012 সালে কিন্তু এতটা উন্নত ছিল না সেখানে। গাড়ি চলছে চলছে, হঠাৎ করে এই হাফিজউদ্দিন সাহেব একটা দৃশ্য দেখতে পান। এই একই দৃশ্য কিন্তু ওই লাশের সাথে থাকা ছোট ভাইও দেখতে পেয়েছেন। দেখা যায় যে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আস্তে আস্তে খুব স্লো হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে। দূর থেকে গাড়ির আলোতে এই দুইজনকে দেখতে পেয়ে গাড়ির স্পিডটা স্লো করে দিয়েছেন। তখন এই যে ছোট ভাই বলছেন যে ভাই গাড়ি চালান, গাড়ি চালান, গাড়ি থামাবেন না, এগুলোর গায়ের উপর দিয়ে চালিয়ে দেন। তখন এই হাফিজউদ্দিন সাহেব বলছেন, কি রে ভাই, কি কথা বলেন এগুলা, এই দুইজন বৃদ্ধ লোকের উপর দিয়ে আমি গাড়ি চালাই দেব, এটা তো হয় না। তখন ওই ছোট ভাই বলছেন যে না ভাই, আপনি যেটা দেখছেন সেটা ঠিক না, এরা বৃদ্ধ নয়, এরা আমাদেরকে মারার জন্য আসছে, চালান চালান। এখন হয় কি যে হাফিজউদ্দিন সাহেব উনি এই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, যেটা কিভাবে সম্ভব, এতক্ষণ যেটা হচ্ছিল কিন্তু আমি কিভাবে জলজান্ত দুটো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই, আর এরপরে এখানে হই হট্টগোল বেঁধে যাবে, তখন তো পাবলিকে এসে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, সব শেষ। উনি যেটা করেছেন সেটা হচ্ছে গাড়ির স্পিড কমিয়ে দিয়েছেন। কমাতে কমাতে একটা পর্যায়ে এসে উনি গাড়ি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। বন্ধ করে দেন বলতে গাড়িটা দাঁড় করিয়ে ফেলেন। তখন কিন্তু ওই বৃদ্ধ বৃদ্ধা রাস্তার মাঝখানটা পার করে ফেরে একটু এগিয়েছেন, মানে একদম রাস্তার মিডিলে এটাও বলা যাবে না, বাম পাশ থেকে ডান পাশে আসছিল, মিডিল পার হয়ে আরও একটু ডান পাশের দিকে চলে গিয়েছেন। আর তখন এই দুইজন থেমে যায়, রাস্তার পার হয় না। তখন গাড়ির দিকে ঘুরে এই দুইজন একসাথেই হেসে দেয়, একজন পুরুষ একজন মহিলা বৃদ্ধ। আর যখন হেসে দিয়েছে তখন আরও একটা দৃশ্য এই হাফিজউদ্দিন সাহেব এবং ওই ছোট ভাইও দেখতে পায়।
তারা দেখতে পায় যে এই দুইজনের মুখে কোনো দাঁত নেই, আর যখন হেসে দিয়েছে মুখমণ্ডলটা স্বাভাবিকের তুলনায় বেশ বড়ই। আর যেহেতু গাড়ির সামনের লাইটগুলো জ্বলছিল, কেউ যদি মুখটা বড় করে হেসে দেয় তাহলে কিন্তু মুখের মধ্যে জিহবা এটা তো দেখা যাবে, কিন্তু না, মনে হচ্ছিল তাদের মুখের মধ্যে দাঁত তো নাই, আর মুখের মধ্যে গভীর নিকষ কালো অন্ধকার। হেসে দেওয়ার পরপরই তারা মনে হলো খুব দ্রুত রাস্তার ডান পাশ দিয়ে নেমে মাঠের মধ্যে চলে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। তখন ওই ছোট ভাই বলছে যে ভাই, আপনাকে বললাম যে গাড়ি থামায়েন না, তারপর আপনি গাড়ি থামাইলেন, এখন দ্রুত গাড়ি চালান। তখন হাফিজউদ্দিন সাহেব যখন গাড়ি স্টার্ট আবার দেবেন, ইতিমধ্যে কি হয়েছে, স্টার্ট যে কখন বন্ধ হয়ে গেছে এটা কিন্তু হাফিজউদ্দিন সাহেব বুঝতে পারেন নাই, অথচ সামনের লাইট জ্বলছে, কিন্তু সামনে দুটো লাইট জ্বলছে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। উনি আবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু গাড়ি আর স্টার্ট নেয় না। উনি বারবার চেষ্টা করছেন, দেখলেন ফুয়েল ঠিক আছে কিনা, মোবিল ঠিক আছে কিনা, অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। উনি গাড়ি থেকে নেমেও চেষ্টা করেছেন, কিন্তু দেখলেন সব ঠিক আছে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। এদিকে সেই ছোট ভাই আরও বেশি করে দোয়া দুরুদ পড়া শুরু করে দেন, চিৎকার করে দোয়া দুরুদ পড়া শুরু করে দেন। একটা পর্যায়ে এসে গাড়ি স্টার্ট নেয়, গাড়ি চলতে থাকে। এদিকে মাঝে মাঝেই সেই ছোট ভাই ফোন করে জানছিলেন যে ওই বাইকে যারা আছেন, যারা আসছেন, তারা কত দূর আছেন। বিশেষ করে ওই বাইকের পেছন দিকে যারা বসে আছে তাদের নাম্বারে ফোন দিয়েছে, কারণ যিনি গাড়ি চালাচ্ছেন উনি তার ফোন রিসিভ করতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে তারা একটু আগে বের হয়েছে, খুব যে বেশিটা পথ আগাতে পেরেছে বিষয়টা এরকমও না, কারণ তাদেরকেও তো বাড়ি থেকে বের হয়ে আসতে হবে। আর হঠাৎ করে ফোন দিয়েছে, সবার তো বাইক রেডিও না, আর একা কাউকে আসতে নিষেধ করেছেন, 4-5টা বাইক বা 5-6টা বাইক নিয়ে আসতে বলেছেন। এই জন্য তারা তো ওইভাবে ম্যানেজ করে বের হবে, একটু সময় ব্যাপার, এটা তো বোঝাই যায়। তো গাড়ি চলা শুরু করেছে আবার আল্লাহর রহমতে। তবে এবার আরও একটা সমস্যা দেখা দেয়। এবার হাফিজউদ্দিন সাহেব এবং এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, এরা দুইজনই ফিল করছে গাড়ি মনে হচ্ছে যে চলন্ত অবস্থায় 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে, আবার কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে। এইরকম অবস্থা হচ্ছে, মানে শূন্যে উঠে যাচ্ছে আবার পড়ছে। এই দৃশ্য চলতে চলতেই আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে হঠাৎ করেই দেখা যায় ওই যে একটু আগে যেই দুই বৃদ্ধ, একজন বৃদ্ধা রাস্তা পার হলো, হাফিজউদ্দিন সাহেব দেখছে এই দুইজন শূন্যে ভেসে ভেসে কোত্থেকে এসে যেন গাড়ির দুই পাশে এসে পড়েছে। মানে একজন গাড়ির এই পাশে আর একজন গাড়ির ওই পাশে এসে টিকটিকির মতো এসে গাড়ি ধরে ফেলেছে, এবং মনে হচ্ছে এরা গাড়ির দুই পাশ ভেঙে ভেতরে ঢুকবে। বেশ কিছুক্ষণ চেষ্টা করলো, পারল না। যখন উনি লুকিং গ্লাসে দেখতে পেলেন এরা টিকটিকির মতো বেয়ে বেয়ে গাড়ির পেছনে চলে আসছে। পেছনের যে ডালাটা থাকে আর কি, এই ডালাটা তারা খোলার চেষ্টা করছে। মূলত প্রথমে মাইক্রোবাসের এক পাশে একটা দরজা ছিল, সেটা খোলার চেষ্টা করেছে, আর ওই পাশটাতে দরজা ছিল না, এই জন্য সে খুলতে পারেনি। কিন্তু পেছন দিকে আর একটা ডালা থাকে যেটা খোলা যায়, বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলোতে এটা থাকে, অন্য গাড়িতেও থাকে। তখন এই জিনিসটা খুলতে তারা সক্ষম হয়। যখন এটা খুলেছে, খোলার সাথে সাথে এই দুটা অবয়ব হিড় হিড় করে গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আর তখনই এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, সে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর তার কিছু মনে নাই। আর এমত অবস্থায় উনি দ্রুত গাড়ি হার্ড ব্রেক করে গাড়ির থেকে নেমে দিয়েছেন এক দৌড়। হঠাৎ করেই ওনার মাথায় প্রচণ্ড এক আঘাত লাগে, কোনো ভারী কোনো কিছুর সাথে উনি ধাক্কা খেয়েছেন বলে মনে হয়। এরপরে ওনার আর কোনো সেন্স নাই। ওনার যখন সেন্স ফেরত আসে তখন উনি দেখতে পান উনি একটি বাড়িতে শুয়ে আছেন, আর ওনার পাশে সেই ছোট ভাইটাও রয়েছে, ওই লাশের সাথে আসা যে ছোট ভাই সেও রয়েছে, আশেপাশে অনেক লোকই রয়েছে। তখন উনি জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে এখানে আসলাম। তখন ওই ছোট ভাই প্রথমে একটু রাগান্বিত কণ্ঠেই বলেন যে ভাই, আপনাকে কতবার করে বললাম আপনি গাড়ি থামায়েন না, আপনি ওখানে থামানোর কারণেই যে বিপদে আমরা পড়েছি, এই বিপদটা একটা অপূরণীয় ক্ষতি করেছে, আর আমাদের জীবন যে চলে যায় নাই আল্লাহর কাছে এটাই শুকরিয়া। এরপর ওই ছোট ভাই বলতে থাকেন যে ওই ঘটনার পর যখন সেন্সলেস হয়ে ওনারা পড়ে গেছেন, বিশেষ করে একজন তো মাথায় আঘাত লেগে সেন্সলেস হয়ে গেছে, তার আগেই তো ছোট ভাই সেন্সলেস হয়ে গেছে। আবার হয়েছে কি, ওই যে বাইক নিয়ে যারা আসছিল তারা যখন ওই পথ দিয়ে আগাতে আগাতে এসেছে, তখন দেখে যে দূরে একটা মাইক্রোবাস দেখা যাচ্ছে,
কিন্তু মাইক্রোবাসের আগানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তখন ওনারা এগিয়ে যখন মাইক্রোবাসের কাছে আসছেন, দেখেন যে মাইক্রোবাসের ভেতরে ওই ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে জ্ঞান ফেরানো হয় পানির ছিটা টিটা দিয়ে। ওই গাড়ির ভিতরে পানি ছিল, সেই পানির ছিটা দেওয়া হয়। এরপর ড্রাইভার সাহেবকে খোঁজা হয়। ড্রাইভার সাহেব কাছাকাছি ছিলেন, মূলত উনি ওই পা ফসকে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পর ওই মাটিতে থাকা কোনো একটা ভারী জিনিসের সাথে ওনার মাথায় ধাক্কা লাগে। মূলত উনি দাঁড়ানো অবস্থায় ধাক্কা লেগেছে, বিষয়টা এরকম না। তো ওখান থেকে তাকে উদ্ধার করা হয়, মাথায় বেশ আঘাত পেয়েছিলেন। আর গাড়ির মধ্যে কোনো লাশ ছিল না। এখন লাশ নাই, লাশ কোথায় গেল? ওনারা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন লাশ কোথায় গেল। এদিকে হয় কি, যারা আসছেন বাইক নিয়ে এদের মধ্যে একজন আবার গাড়ি চালাতে জানতেন। ড্রাইভার সাহেবকে গাড়িতে তোলা হয়, ছোট ভাইকেও তোলা হয়। তখন ওনারা গাড়ি আস্তে আস্তে আগাচ্ছেন এবং খোঁজার চেষ্টা করছেন কোথায় এই লাশটা নিয়ে যেতে পারে, লক্ষণ খুঁজছেন। মোটামুটি ওনারা 7 থেকে 8 কিলোমিটার খুব স্লো গাড়ি চালিয়েছেন। আর ওই যে বাইক নিয়ে যারা আসছেন ওনারাও তো পেছন পেছন আসছেন, চিন্তা করছেন কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। 7-8 কিলোমিটার দূরে একটা জায়গায় দূর থেকে মনে হয়, কারণ ওনারা আবার ওই বাইক জায়গায় জায়গায় থামিয়ে বাইকের যে হেডলাইট রয়েছে, এই হেডলাইটের আলোটা ওই বাইকের সামনের যেই হ্যান্ডেলটা রয়েছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ধান ক্ষেত, আশেপাশে তো অনেক ধান ক্ষেত রয়েছে, সেখানে দেখার চেষ্টা করছেন। একটা জায়গায় মনে হলো একটা জায়গায় ধান ক্ষেত বেশ এলোমেলো। তো ওই জায়গাতে ওনারা অনুসন্ধানের জন্য নেমে পড়েন। ওখানে গিয়েই লাশটা পাওয়া যায়। আর লাশটা যখন পাওয়া যায়, লাশের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, তবে লাশের বুকের উপরে বেশ বড় একটা গর্ত দেখা যাচ্ছিল। আর লাশের চোখ দুটো উপড়ানো ছিল। ওই অবস্থাতেই লাশ দুটো লাশটা তোলা হয়, তারপরে বাড়িতে ফেরত আনা হয়, দ্রুত দাফন কাফন করা হয়। তবে যারা গোসল করাচ্ছিলেন তারা বলেছিলেন এই লাশের মধ্যে হৃৎপিণ্ডটা নাই আর চোখ দুটোও নাই। লাশ দাফন কাফন করা হয়। আর এরপরে মূলত ওই যে ওনার জ্ঞান ট্যান ফিরেছে। তখন উনি বলেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই বাড়ির লোকজন, বিশেষ করে ছোট ভাই বলেন যে এই যে ব্যক্তি, ওনার ডাক নাম হচ্ছে শফিক। স্থানীয়ভাবে উনি শফিক ভিপি নামে পরিচিত ছিলেন। ভিপি বলতে যে ভাইস প্রেসিডেন্ট আর কি। তবে উনি কি কোনো কলেজের ভিপি ছিলেন না কি ছিলেন, কেন তাকে ভিপি বলা হয়, এই বিষয়ে অবশ্য এই যে যিনি ঘটনা রবি ভাইকে দিয়েছেন, লিমন ভাই, উনি বলতে পারেন নাই। তবে লোকালি তিনি শফিক ভিপি নামেই পরিচিত। তো এই যে শফিক ভিপি যিনি, উনি একজন কবিরাজের সহযোগী ছিলেন। এই কবিরাজ ওনার মৃত্যুর 17 থেকে 18 দিন আগে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে তার বাড়িতে। তবে জানা যায় যে উনি কোনো এক সাধনা করতে গিয়ে বিপদে পড়ে মারা গিয়েছিলেন। কোনো প্যারানরমাল এন্টিটি তাকে নৃশংসভাবে হত্যা করেছে। মূলত এর পরেই এই শফিক ভিপি উনি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। নিজের ঘরে নিরিবিলিভাবে উনি থাকতে পছন্দ করা শুরু করেন, মানুষ থেকে কম মেশা শুরু করেন আর কি, মানুষের সাথে খুব আতঙ্কগ্রস্ত হয়ে উনি পড়েন আর কি। আর কবিরাজ যে সমস্ত অপকর্মগুলো করত, উনি তার অন্যতম সহযোগী ছিলেন আর কি। উনি কাজগুলো এগিয়ে দিতেন। এখন ওনার উপর তো বিপদ আসতে পারে, এই জন্য উনি খুব নিরিবিলি জীবনযাপন করা শুরু করেন। এর মধ্যে একদিন রাতের বেলা এক চিৎকার শুনে এই শফিক ভিপির ছোট ভাই, মানে এই যে লাশের সাথে আসা যে ছোট ভাই, উনি দরজা ভেঙে তার ভাইয়ের ঘরে ঢুকে দেখেন এক বিভৎস দৃশ্য। সেটা হচ্ছে এই শফিক ভিপির হাতের যেই অংশটা, এই অংশটা মানে পুরো কাঁধ থেকে আমাদের হাতের আঙ্গুল পর্যন্ত, 2 হাতই মনে হচ্ছে যে এটা যেই দিকে আসলে ঘুরে থাকে, আমাদের বুক বরাবর ঘুরে থাকে, এইটা পিঠ বরাবর ঘুরিয়ে দেয়া। পায়ের অবস্থাও একই রকম, মনে হচ্ছে হাড় ভেঙে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার মাথাটাও উল্টো দিকে ঘুরিয়ে দেয়া। মাথাটা যদি উল্টো দিকে পুরো 180 ডিগ্রি উল্টো ঘোরানো থাকে, তাহলে কিন্তু কোনো মানুষের বাঁচার সম্ভাবনা থাকে না। আর এখানেই সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার, সেটা হলো ওই শফিক ভিপি তখনও জীবিত ছিলেন, কথা বলতে পারছিলেন না, চোখ দুটোতে আতঙ্কের ছাপ ছিল। ওই অবস্থাতেই তাকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হসপিটালে নিয়ে যাওয়া হলে তারা বলেন যে এই লোকের শরীরে হাত দেওয়া যাবে না। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া গেলেও তার ঘাড়ের অংশে কোনোভাবে হাত দেওয়া যাবে না, কারণ এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কারণ ঘাড় যদি এভাবে ঘুরে যায়, কারো বেঁচে থাকারই কথা না, কিন্তু উনি জীবিত আছেন। ভালো দক্ষ কোনো ডাক্তার এইটা খুব ভালো করে MRI
বা অন্যান্য যে সমস্ত টেস্ট রয়েছে সেগুলো করার পর তারা সিদ্ধান্ত নেবেন। আর এ লোক এখনও জীবিত আছে কিভাবে, সেটাই হচ্ছে কথা। তখন দ্রুত ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন, কারণ ঢাকা মেডিকেলে তাদের এই শফিক ভিপিরই এক শ্যালক চাকরি করতেন, তার সাথে যোগাযোগ করা হয়। ওই শফিক ভিপির আত্মীয় স্বজনরা যোগাযোগ করে, তো তার পরামর্শে দ্রুত নিয়ে আসা হয়। তো ইমার্জেন্সি বিভাগে তাকে রাখা হয়। এই ইমার্জেন্সি বিভাগেরই যে ওয়ার্ড বয়, এই ওয়ার্ড বয় হচ্ছে সেই ব্যক্তি, এই ব্যক্তি যখন লাশটাকে বুঝিয়ে দিচ্ছিলেন তখন এই হাফেজউদ্দিন, যিনি ওস্তাদ আর কি ড্রাইভার, তাকে বলেছিলেন যে ভাই খুব সাবধান। হাফিজউদ্দিন সাহেব যখন ওখান থেকে একদিন বিশ্রাম নিয়ে গাড়ি নিয়ে আবার চলে আসেন, এই ওয়ার্ড বয়ের সাথে কথা বলেন। ওয়ার্ড বয় আরও ভয়ঙ্কর কিছু তথ্য জানায়। ওয়ার্ড বয় জানায় যে প্রথম দিন যখন এই লোকটাকে ইমার্জেন্সি বিভাগে রাখা হয়েছিল, ওই দিন ইমার্জেন্সি বিভাগে রোগীর সংখ্যা ছিল কম, এই লোক ছাড়া আর মাত্র 2 জন ছিল। আর ঢাকা মেডিকেলের যে রুমগুলো, এই রুমগুলো তো অনেক পুরনো, জানালাগুলো কিন্তু কাঠের ফ্রেমের। তো এই ওয়ার্ড বয়ের সেই দিন রাতের বেলা ডিউটি ছিল। আর এই রোগীর তখনও কিন্তু এই যে ঘাড় ঘুরিয়ে দেওয়ার মতো অপারেশন তখনও কিন্তু করার সিদ্ধান্ত ডাক্তাররা নেন নাই, যেটা কিভাবে করা যায়। তারাও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, কারণ ঘাড় সোজা করতে গেলেই তার মৃত্যুর সম্ভাবনা 100%ই বলা চলে। এখন কি করবেন? আর রোগীর অবস্থাও ভালো না। এক্সরে করে দেখা গেল শরীরের ভেতরকার অনেকগুলো হাড়ও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই রোগীর বাঁচার সম্ভাবনা খুব কম। তবে ওই রাত্রে ওই ওয়ার্ড বয় একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। সেটা হচ্ছে যে উনি দেখলেন, তখন তো ওই বিশেষ করে অনেক রাত্রে লাইট অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়, আবছা আলো থাকে যেহেতু রোগীরা ঘুমাবেন, এই জন্য হঠাৎ করে উনি দেখলেন যে এই যে রোগী, এই রোগীর বেডের পাশে মনে হচ্ছে কোনো একটা কালো অবয়ব বসে আছে, যার হাত পা বোঝা যাচ্ছে কিন্তু চেহারা টেহারা কোনোভাবে বোঝা যাচ্ছে না। আর এই কালো অবয়বটা কি করেছে, তার হাতটা এই রোগীর মানে এই যে শফিক ভিপি সাহেবের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। উনি দ্রুত গিয়ে লাইটের সুইচ দিয়েছেন। যখনই সুইচ দিয়েছেন তখন উনি আর কাউকে দেখতে পান না। পাশের বেডে কিন্তু এই শফিক ভিপি সাহেবের যে ছোট ভাই সে শুয়েছিল, ওনাকে ডাক দেন, উনি ঘুমাচ্ছিলেন তখন। বলে কি হয়েছে? বলে এই তো দেখলাম। তখন এই রোগীর কাছে গিয়ে দেখা যায় যে তার মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। তখন দ্রুত ডিউটি ডাক্তারকে ডাকা হয়, তিনি আসেন, কোনোভাবে রক্ত বন্ধ করান। তবে সকলেই বুঝতে পেরেছিলেন যে এই রোগী আর বাঁচবে না। এই রোগীর বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা তখন আসলে বুঝে উঠতে পারছিলেন না, কারণ এই ধরনের ক্রিটিক্যাল রোগীগুলো তো আসলে খুবই কম আসে। আর এই ধরনের রোগীগুলো এতক্ষণ সার্ভাইভও করে না। সাধারণত ঘাড় এভাবে ভেঙে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়, সেখানে এই রোগী এরকমভাবে বেঁচে আছেন, কয়েকদিন হয়ে গেছে। দ্বিতীয় দিন তারা সিদ্ধান্ত নেবেন, দ্বিতীয় দিনই নিতে পারেন নাই, কোনোভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আর কি, তখনও জীবিত আছেন, তবে কথা বলতে পারছেন না উনি। দ্বিতীয় দিন রাত্রেও ওই ওয়ার্ড বয়ের ডিউটি ছিল ওখানে। দ্বিতীয় দিন রাতের বেলা হঠাৎ করে ওই ওয়ার্ড বয় দেখতে পান যে ওয়াশরুমের যে করিডরটা রয়েছে, মানে উনি তখন অন্য সাইডে ছিলেন, তখনও ভেতরে ঢোকেন নাই। যখন একবার ঢুকেছেন তখন দেখেছেন যে রোগী সব ঠিকঠাক আছে, সবাই শুয়ে আছে রাতের বেলা। আর ওই ছোটো ভাই সেও আরেকটা বিছানায় শুয়ে আছে। উনি তখন অন্য আরেকটা সাইডে গিয়েছেন, সেদিক দিয়ে যখন ফিরছেন ওয়াশরুমের করিডরের ওখানে উনি দেখেন যে কোনো একটা রোগী অন্য আর একটা লোকের উপর ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। আর যার উপর ভর করে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো কালো একটা অবয়বের মতো কিছু একটা। তো উনি কি করেছেন, ওনার কাছে সবসময় ছোট্ট একটা টর্চ লাইট থাকতো, এটা হয়তো যারা ওইভাবে ডিউটি করেন তাদের কাছে থাকে। উনি যখনই টর্চ লাইটটা ধরেছেন দেখেন যে ওই লোকের সাথে কিছুই নেই, আর সাথে সাথে ওই অবয়বটা পড়ে যায়। কাছে গিয়ে দেখতে পারেন এটা আর কেউ না, এটা হচ্ছে ওই যে শফিক ভিপি, যার ঘাড়টা ঘোরানো। তখন উনি তো ডাকাডাকি শুরু করেন সবাইকে, সবাই চলে আসে, তখন তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। দেখেন যে ওনার ঘাড় কিন্তু ওই রকমই, কিন্তু উনি যখন দেখছেন তখন কিন্তু তার ঘাড়টা স্বাভাবিক মানুষের মতো ছিল। উনি তো অবাক হয়ে যান এটা কি হচ্ছে। মূলত ওই রাতটাই উনি সারভাইভ করেছিলেন, জীবিত ছিলেন। পরের দিন সন্ধ্যার পর উনি মারা যান। ওনার আসলে কোনো ট্রিটমেন্ট করার সুযোগ হয় নাই, কারণ ওনার ঘাড়ে হাত দেওয়ার মতো সুযোগ ছিল না। ওনার মৃত্যুর পরেই মূলত ওনার ঘাড়টা সোজা করা হয়েছিল। এরপরই যখন লাশটা পাবনার সাথিয়াতে নিয়ে যাওয়া হবে তখন এই ওয়ার্ড বয়
ওনার পরিচিত একজন অ্যাম্বুলেন্স চালককে ফোন করেছিলেন, যিনি হচ্ছেন এই হাফিজউদ্দিন সাহেব। তখন মূলত বলেছিলেন যে এই মানে একটু সাবধানে নিয়ে যাবেন। ওই সময় এই বিষয়টা বলেন নাই, বললে আবার গাড়ি চালানোর সময় ভয় পেতে পারেন। আর লাশের সাথে থাকা তার ছোট ভাই, উনি বলেছিলেন। তো ওয়ার্ড বয়ের কাছ থেকে এই বিষয়টা শোনার পর উনি বুঝতে পেরেছিলেন যে আসলে ব্যাপারটা এরকম হয়েছে কেন। মূলত ওইখানে থাকা অবস্থাতে উনি জানতে পেরেছিলেন যারা কবিরাজ টাইপের লোক, তো বা কবিরাজের যারা সহযোগী, তাদের মৃত্যুর পর হৃৎপিণ্ড, চোখ, এগুলো এই প্যারানরমাল এন্টিটিগুলো বা পিশাচ শ্রেণীর জিনগুলো এরা নিয়ে যায়। নেয়ার পর তারা জাদুটোনা করে, জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যায় তারাও পারদর্শী হওয়ার চেষ্টা করে। তো এই জন্যই মূলত এই ঘটনাটি ঘটানো হয়েছিল। আর তাকেও এই কবিরাজের সহযোগী হওয়ার কারণে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, কারণ সেও এই অপকর্মের সহযোগী ছিল। তো এই ঘটনার পরেও কিন্তু এই হাফিজউদ্দিন সাহেব উনি অ্যাম্বুলেন্স চালিয়েছেন। ছোটোখাটো অনেক ঘটনা তার সাথে ঘটেছে। যেমনটা হচ্ছে যে লাশ নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লাশ গাড়ির পেছনে উঠে বসেছে। এরপর লাশের সাথে থাকা অন্যান্য আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারপর গাড়ি ভারী হয়ে গেছে। এরকম অনেক ব্যাপার ওনার সাথে ঘটেছে। তবে উনি 2018 সালের শেষ দিকে এসে উনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন। 2019 সালের কোনো একটা সময়ে এসে উনি কক্সবাজারে একটি বড় হোটেলে চাকরি নেন। ওই হোটেলে ট্যুরিস্টদেরকে বহন করার জন্য বড় মাইক্রোবাস রয়েছে, বা কোস্টার যে ছোটো ছোটো মিনি বাসগুলো রয়েছে, এগুলো রয়েছে। উনি এখন সেগুলো চালান। মাঝে মাঝে কক্সবাজার এয়ারপোর্টে ট্যুরিস্ট নামলে হোটেল কর্তৃপক্ষ তাদের সার্ভিসের মাধ্যমে তাদেরকে নিয়ে আসেন হোটেলে, এটা করেন। আবার ইনানি যে মেরিন ড্রাইভ রয়েছে এদিকে নিয়ে যান, মানে ট্যুরিস্টদেরকে বহন করার কাজেই উনি এখন নিয়োজিত রয়েছেন। এই হাফিজউদ্দিন সাহেব উনি এখন আর অ্যাম্বুলেন্স চালান না। তো এটাই ছিল ঘটনা। সাব্বির তার মামার সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছে আমাদের সাথে, এবং সেই ঘটনাটি ঘটেছিল 90-এর দশকে। তো সাব্বিরের মামার নাম ছিল রফিক, এবং তিনি তাদের এলাকার একটা নৌকা ঘাটে, সেখানে তিনি সেই ইজারা কালেক্ট করতে, ইজারাদার ছিলেন আর কি। মানে ইজারাদার হচ্ছে কাইন্ড অফ লাইক টোল প্লাজা, যেরকম নৌকা আসলে যেখানে পয়সা দিতে হয়, তো সেখানে তিনি কাজ করতেন, সে কালেক্ট করতেন। এবং তার কাজটা ছিল বিকেল থেকে রাত পর্যন্ত, তিনি রাত পর্যন্ত সেই টাকা কালেক্ট করতেন সেখানে। এবং রাতের পরে সাধারণত নৌকা ওইখানে আর আসতো না ওরকম, তো সুতরাং রাতের পরে এরকম প্রয়োজন হয় না। তো ওই দিন সাব্বিরের মামা গেছেন এবং দুপুরের পরে গেছেন। তো উনি যাওয়ার পরপরই ওই দিন একটা ঝড় আসলো তাদের ওইখানে, এবং বেশ বড় ঝড়, ভালো ঝড়। এবং সেই ঝড়ে দেখা গেল যে মানে একেবারে লন্ডমন্ড অবস্থা চারিপাশে। সাব্বিরের মামা যখন নাকি ঘাটে গেছেন, সেখানে তার ইজারা ঘরে ঢুকছেন, তখনই তিনি বুঝতেছেন যে কঠিন অবস্থা। কারণ নদীতেই বড় বড় ঢেউ, তার ঘাটে যে 2-একটা নৌকা ছিল সেগুলো এরকম মানে উঠতেছে নামতেছে, বিশাল অবস্থা, বাতাসে ভেঙে ফেলতেছে চারিপাশে। তো তিনি বুঝলেন যে আজকে তো একেবারে দিন সারা, মানে আজকে আর কিছু হবে না। আর সেই বিকেলের পরে শুরু হলো চরম বর্ষণ, মানে চরম বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে চারিপাশে। তো একদিক দিয়ে রফিক সাহেবের ভালোই লাগতেছিল, কারণ মানে অলস টাইম, এবং এর মধ্যে নৌকা আর আসতেছে না কোনো। আর এইরকম ঝড় বৃষ্টি হলে নৌকা বের করে না মানুষ, নৌকা নিয়ে বের হয় না, নদীতে ভয় পায়। তো দেখা গেছে যে নৌকা আর আসতেছে না, তো তিনি বসে বসে তার মতো, এবং ওইখানে তখন ইলেকট্রিসিটি চলে গেছে আর কি, মানে এই ঝড়ে ইলেকট্রিসিটি নাই। এমনি ইলেকট্রিসিটির খুব ছিল, মানে অপ্রতুলতা ছিল, থাকতো না খুব বেশি। তো এর মধ্যে ইলেকট্রিসিটি নাই সন্ধ্যার পরে। তো তিনি ওখানে বসে তার ইজারা ঘরে বসে হারিকেন জ্বালায় তিনি বসে বসে তার বই পড়তেছেন, গল্পের বই পড়তেছেন, খুব মজা করে পড়তেছেন। তো এরকম করতে করতে একসময় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিটা একটু ধরে আসছে, মানে একটু কমে গেছে বৃষ্টি, এই অবস্থা। তো তিনি চিন্তা করতেছিলেন রফিক সাহেব যে আমি আস্তে ধীরে সব কিছু গুটায় বাসার দিকে চলে যাই, এরকম ভাবতেছেন। বৃষ্টিটা আরেকটু কমলেই চলে যায়, কারণ এখন আর মানে আসবে না। নর্মালি হচ্ছে রাত 10টা পর্যন্ত তিনি থাকেন ওইখানে, কিন্তু উনি চিন্তা করলেন যে না, আজকে আর যেহেতু এরকম ইয়েতেছে, তখন আর একটু পরে বৃষ্টি কমে গেলে চলে যাব। তখন অলরেডি 8টা 8:30 বেজে গেছে, এরকম একটা অবস্থা। তো রফিক সাহেব এরকম প্ল্যান করে তার বই টই গুটায় রাখছেন, এবং তিনি তার ছাতি খুঁজে বের করতেছেন। ওই যারা ঘরে ছাতিও ছিল একটা, ওই ছাতিটা তিনি খুঁজতেছেন যে ছাতিটা পেলে ওইটা নিয়ে তিনি রওনা দিবেন আর কি। তো মোটামুটি যখন এরকম অবস্থা, বৃষ্টি বেশ কমে আসছে এবং উনিও বের হয়ে যাবে, এই সময় একটা তিনি ওখান থেকে হাঁক শুনলেন, এই এখানে আসেন, একটু সামনে আসেন। তো উনি চিন্তা করলেন আমি কেন সামনে আসবো, বেটা তুই আসছিস, তুই ইজারা দিবি। তো তিনি বলছেন আপনি আসেন এখানে, আমি কেন বেরোবো।
তো দেখা গেলো যে একটু পরে একটা নৌকা ভিড়লো, তো একটা লোক আসলো সেখানে, এসে উঠে আসলো, এসে বললো যে এখানে নদীতে নৌকায় লাশ আছে, লাশ নিয়ে আসছে, দাফন হবে। তবে আমরা মোটে 2 জন, আমরা এখন লোক আনতে হবে, আপনি এই নৌকা রেখে যাচ্ছি এখানে, আপনি একটু দেখেন, আর আপনার যারা টাকা দিয়ে যাচ্ছে আমি। আর রফিক বলতেছে, যাই আপনারা কতক্ষণ লাগাবেন, কই যাচ্ছেন, এটা কি ব্যাপার, আমার কাছে এরকম রেখে গেলে হবে এখানে, এটা কি কোনো এই ঘটনা নাকি, আপনি নৌকার মধ্যে লাশ রেখে চলে যাচ্ছেন, আর আমি কি যারা ঘর খোলা রাখবো নাকি সারাক্ষণ? বলে তখন ওই লোকরা বলছে যারা ঘর 10টা বন্ধ থাকে, আপনি এখন কেন যাবেন? যাই হোক, তাদের মধ্যে একটু বাক্য বিনিময় হলো। তো রফিক বলতেছে বৃষ্টির রাত্রে কেউ নাই এখানে, বলছে কি না অসুবিধা নেই, আপনি থাকেন দাদা, মানুষ মারা গেছে, মানবিক ব্যাপার এই সেই। তো এগুলো বলার পরে তো বলতেছে যে কোথায় আছে, নৌকার মধ্যে আছে, সোয়ের নিচে লাশ আছে, বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে। তো বলতেছে যে এইটা কি লাশ কি উঠায় রেখে যেতে পারবো এখানে আপনার এখানে? তো রফিকের যে ইজারা ঘর তার সামনে দিয়ে একটা জায়গা আছে, ওইখানে এই পাশে আরেকটা ঘর ছিল, ঘরের পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা, বেঞ্চি রাখা, বলছে এখানে রেখে যেতে পারবো? ওই নৌকার মধ্যে তো ছোয়ের তলে যদি পানি বুনি ঢুকে এই সেই, আর এত দূর আপনি তো এখানে আসেন, লাশ ওইখানে রয়েছে, কেমন না, লাশ তো মানুষ থাকা লাগে আশেপাশে। তো রফিক সাহেব অনেকক্ষণ চিন্তা করে পরে বলেন আচ্ছা ঠিক আছে, উঠায় রাখেন এখানে। তো তারা 2 জন চলে গেল নৌকাতে যেয়ে দেখলো যে রফিক সাহেব দেখতেছে আর কি, তার ওখানে সামনে জানলা দিয়ে যে তার হারিকেনের আলোতে যে লোক 2টা উঠে গেছে, তাদের কাছেও একটা এরকম হারিকেন আছে, হারিকেনে করে তারা নিয়ে রাখলো বাইরে হারিকেনটা। পরে একটা এরকম সাদা কাফন পেঁচানো ডেড বডি 2 জনে মিলে অনেক কষ্টে সৃষ্টে বের করলো টেনে। তো রফিকের একটু খারাপ লাগতেছিল, তিনি চিন্তা করলেন একবার যে আমি যে একটু হাত লাগাইতে পারতাম। পরে চিন্তা করলো যে কোথায়, এদের তো খাটিয়া টাটিয়া নাই, এরা তো শুধু লাশ নিয়ে আসছে এইভাবে। যাই হোক, রফিক সাহেব তখন চিন্তা করলো যাক, আর কি করার, এখন থাকতেই হবে। তবে একটু অস্বস্তি লাগতেছে যে লাশটা রেখে যাবে তার একদম জানলার অপোজিটে, মানে তার যেখানে তার যে ঘরটা, জানালাটা, সে জানালার সামনে ফাঁকা জায়গা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে নৌকার ওইখানে, ঘাটের এখানে, আর ওই পাশে ফাঁকা জায়গা, একটা ঘর আছে, ঘরের সামনে ফাঁকা জায়গা, বেঞ্চি, মানে তিনি জানালার কাছে বসলে সরাসরি লাশটাকে দেখবেন। যাই হোক, কিছু তো করার নাই, ওই লোক 2 জন অনেক কষ্টে টেনে টুনে লাশটাকে এনে ওই বেঞ্চের উপরে রাখলো, রেখে ওখান থেকে, এবং বেশ অস্বস্তি লাগা শুরু করলো রফিক সাহেব খুব ভীতু মানুষ না, তার সাহসও আছে অনেক, কারণ তিনি এটা বিশ্বাস করেন যে মানুষকে সবাইরই মরতে হবে একদিন, এটাও বিশ্বাস করেন তিনি ওইটা চিন্তা করেন না। তো তবে একটু অস্বস্তি লাগতেছে, আর কেউ নাই পুরা ইজারা ঘরের এই জায়গায়, কম্পাউন্ডে আর কেউ নাই, এই 2 জন লোক। তো 2 জন লোক আসলে এসে তার ওই ইজারা টাকা দিয়ে, এবং তাদের মানে হিসাব করে টাকা দিয়ে বললো যে আমরা লোক নিয়ে আসতেছি, যে যতক্ষণ লাগে। রফিক সাহেবরা বললো যে কতক্ষণ এদিক দিয়ে গেলে পরে মানুষ পাবো নাকি, এরকম এসে জিজ্ঞেস করলো টুকিটাকি ইনফরমেশন। তো রফিক সাহেব বললো যে হ্যাঁ জানে, দিক দিয়ে জানে এসে বাজার, কিন্তু এখন রাত হয়ে গেছে, আজকে ঝড় হয়েছে, মানুষজন নাও থাকতে পারে, অনেক কষ্ট, যদি না পান তাহলে মসজিদে যে একটু কথা বলেন, তারা যদি আপনাদের কারো খবর দিতে পারে এখানে গোরখোদক আছে। যাই হোক, এরকম কথাবার্তা বলে তারা চলে গেল। তো রফিক সাহেব বসে আছে, ওরা 2 জন চলে যাওয়ার পরে একদম নীরবতা চারিদিকে। বৃষ্টি কিন্তু ধরে আসছিল, বৃষ্টি মনে হয় আরেকটু বাড়ছে, এবং বৃষ্টির শব্দ পাচ্ছেন তিনি তার ছাদের মধ্যে, ঝমঝম বৃষ্টি পড়তেছে। তো তিনি একবার ভাবলেন যে একটু বই পড়ি, কিন্তু ওই লাশ যেহেতু রাখা তার সামনে, তিনি আর ওই মন বসাইতে পারতেছেন না বই পড়ার প্রতি। একটু বার পর তার চোখ যায় জানলা দিয়ে, এবং তিনি তাকায় দেখতেছেন যে ওইখানে ওই লাশটার পাটা দেখা যাচ্ছে, মানে বডির অর্ধেক এখানে একটু ঢাকা পড়ছে বেড়াতে, পা 2টা দেখা যাচ্ছে। তো তিনি বইটা রেখেই দিলেন। দেখে তিনি চিন্তা করছেন হায় রে, এখন সময় কাটাই কেমনে, এবং আর ওই সময় তো এমন না যে মানুষ মোবাইল ফোন আছে, মানুষ ব্রাউজ করবে, সেরকমও না, 90 দশকে তো এগুলোও ছিল না। তো মোটামুটি সে বেশ অস্বস্তিতে পড়ে গেছে, এবং রাত হচ্ছে, মানে নির্জনতা বাড়তেছে, শুধু বৃষ্টির শব্দ, বৃষ্টি একবার শোঁ করে একটু কমে যায়, আবার বাড়ে, বাতাস আসতেছে জানলা দিয়ে, এবং বাতাসের 2-1টা বাড়িতে সে কর্পূরের ঘ্রাণ পেল একদম, এবং এটাতে তার একটু গা কাটা দিয়ে উঠছে রফিক সাহেবের। যাই হোক, সে অনেকক্ষণ তারপর মাথাটা একটু নিচু করে শুয়েছিল আর কি তার ওখানে এসে। হঠাৎ করে আবার তাকাইলো, অভ্যাসবশত, যেহেতু একটু আগে তাকাইছে বারবার, তাকায় দেখে লাশটা ওইখানে নাই, মানে পা 2টা দেখা যাচ্ছে না। তার বুকের মধ্যে ধক করে উঠলো রফিক সাহেবের, জানি কই গেল, মানে সে মানে মাথার তার আউলা হয়ে গেছে 1 সেকেন্ডে, যে কই গেল। তিনি একবার চিন্তা করলেন ওই 2 জন এসে নিচে নাকি, ওদের লোকজন আসছে নাকি। তো চিন্তা করে তিনি আস্তে করে বেরোলেন, হারিকেনটা নিয়ে তার যে ওই দরজাটা দিয়ে বেরোলেন, দরজা খুলে বেরোলেন সামনে। পাটাতনে দেখলেন বাতাস, একদম ঠান্ডা বাতাস খেলা করতেছে, এখানে পানির হালকা হ্যাচলা পানি চলে আসতেছে, হালকা হালকা লাগতেছে বৃষ্টির। সামনের দিকে তাকালেন, নাই, ওই লোক 2টার কোনো খবর নাই, কিচ্ছু নাই। নিচের দিকে তাকালেন, দেখলেন যে ওই যে লাস্ট নৌকা ওইটা আনছে ওইটা, আর এর আগে আরেকটা নৌকা একদিন বেঁধে রাখা আছে তাদের ওইখানে, ওই লোকটা নৌকা ওইখানেই রাখে, তার নৌকাটা ওইখানে বেঁধে রাখা শিকল টিকল দিয়ে, আর ওই নৌকাটা আছে ওইটা পানিতে তুলতেছে, আর বৃষ্টি পড়তেছে হালকা হালকা, বাতাসের সাথে এরকম যাচ্ছে। তিনি সামনে বাগায় ধরলেন হারিকেন, সামনের বেঞ্চের ওই যে কামরার দিকে, ওইদিকে লাশটা নাই।
হেঁটে 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 কচ করে কাঠের পাটাতন ওখানে পাড়া দিয়ে যে যাচ্ছেন, দেখে নাই, মানে লাশ নাই জায়গায়, পুরো জায়গাটা ফাঁকা বেঞ্চের, পুরা সারা শরীর কাটা দিয়ে গেছে। তার যে ঘটনা কি, একটু পরে তিনি গন্ধ পাইতেছেন যে মনে হচ্ছে কেউ মানে ধূমপান করতেছে, মানে মানে তামাকের গন্ধ পাচ্ছেন তিনি, মানে কেউ সিগারেট খাইতেছে এখানে। তো রফিক সাহেব ফট করে পিছন ফিরে তাকায় দেখলেন যে কেউ নাই। তামাকের গন্ধ কোত্থেকে আসে? আস্তে আস্তে সামনে আসছেন আবার সেই পাটাতনের মাঝখানে, তাকায় সিঁড়ির দিকে নিচের দিক দেখতেছেন যে ধোঁয়া উঠতেছে, মানে সিগারেট খেলে কেউ যে ধোঁয়া উড়ে সেরকম ধোঁয়া উঠতেছে ওইখানে। কে সিগারেট খায় ওখানে? তো রফিক সাহেব হাঁক দিলেন, এই এনে কে, এই কেরা বলে তিনি এরকম হাঁক দিতেছেন, কোনো শব্দ নাই। তো তিনি আস্তে করে হারিকেন নিয়ে এবার নিচে নামলেন, যেহেতু সিগারেট খাইতেছে নিশ্চয়ই কেউ বসে খাইতেছে। তো এইগুলা তিনি আবার শাসন করতে জানেন, তার যেহেতু এখানে কাজ, এখানে তিনি ম্যানেজ করেন, তিনি জানেন। তিনি নেমে গেলেন, নেমে যে মানে একটা সিঁড়ির যে কয়েকটা ধাপ যে একটা ল্যান্ডিংয়ে নেমে বাঁদিকে দেখতেছেন যে তার যে কামরাটার এদিকে একটু এক্সটেন্ডেড অংশ আছে, একটু বাড়তি অংশ, সেখানে কয়েকটা পাতাবাহারের গাছ, তার পেছনে বসে কেউ সিগারেট খাইতেছে অন্ধকারে। তিনি হেঁটে একদম সামনে চলে গেলেন, সামনে যে হ্যারিকেনটা বাড়ায় ধরলেন, হ্যারিকেনটা বাড়ায় ধরার সাথে সাথে তার বুকের মধ্যে ধক করে উঠলো, কারণ তিনি দেখতেছেন একটা মানুষটার পুরো মুখ রক্তাক্ত, মনে হলো যে মুখের মধ্যে কেউ আঘাত করছে কিছু দিয়ে, মানে মুখ থ্যাতলাই গেছে, থ্যাতলানো মুখের একটা মানুষ, তার হাতে একটা সিগারেট, সে মানে সিগারেট বা বিড়ি ধেতেছে, এবং তার গায়ের মধ্যে কোমর পর্যন্ত তার কাফনের কাপড়, মানে সাদা কাপড় ঝুলে আছে নিচের দিকে, তার দিকে তাকায় হাসতেছে, মানে একটা হাসি, মানে মুখের মধ্যে একটা তাচ্ছিল্যের হাসি, আর হাতে সিগারেটটা, চোখ দুটো লাল এবং মুখটা মানে একদম থ্যাতলানো। তো রফিক সাহেব আসলে প্রচন্ড রকমের ভয় পেয়ে, সম্ভবত তিনি ওখানে তার কোনো একটা অ্যাটাক বা কিছু হয়েছে, তিনি ওখানে পড়ে গেছেন, তার হাত থেকে হারিকেনও পড়ে গেছে, দ্রাম করে পড়ে গেছে, এবং তার আর হুঁশ নাই। মানে খুবই সৌভাগ্য রফিক সাহেবের যে ওখানে আগুন ধরে যায় নাই, তার হারিকেনটা পড়ছে কাঠের পাটাতন ছিল ওইখানে, যাই হোক আগুন ধরে যায় নাই। তো যাই হোক, পরবর্তীতে তার যখন হুঁশ ফিরে তখন দেখে যে মানুষ আসছে, এবং ওই দুইটা লোক তিনি বুঝতে পারছেন তাদের মধ্যে চেহারা, তার ভাষা, তিনি শুয়ে আছেন তার রুমের কাছে, ওই তার এখানে একটা খাটের মতো ছিল, ওখানে চকি, সেখানে শোয়া রাখছে তাকে জিজ্ঞেস করছে, ভাইজান হুঁশ ফিরছে, আরো কয়েকজন মানুষের ডাক শুনলেন, কি হয়েছে? তো তিনি বললেন যে আমি অনেক ভয় পাইছি। বলে কি ভয় পাইছেন? বলে যে আপনারা আমরা পাইছি কই জানেন? ওই কাঠের পাটাতনের ওইখানে নিচে, ওখান থেকে তুলে নিয়ে আসছে আপনারে, আর খুবই আশ্চর্যজনকভাবে আমাদের লাশটা ওইখানে পড়া আপনার পাশে। তো খুবই রফিক সাহেব পুরা মানে তিনি কি বলবেন বুঝতে পারলেন না। তখন লোকরা বললেন যে কোনো সমস্যা হয়েছে। তো রফিক সাহেব তখন আস্তে আস্তে বললেন তিনি কি দেখছেন, এবং তাকে তাড়াতাড়ি ওখান থেকে লোকজন নিলেন, এবং তিনি বাসায় একা ওখান থেকে যেতে পারবেন না জানাই দিলেন। তো যাই হোক, ওই যারা মাটি কাটা মানুষ আসছিল তাদের মধ্যে থেকেই একজন রফিক সাহেবকে বলে বাসায় পৌঁছায় দেওয়ার কথা। তিনি খুবই মানে অসুস্থ হয়ে গেছিলেন, এবং রাতের বেলা কোনো যানবাহন নাই, কিছু নাই। রফিক সাহেবকে ধরে ধরে মাটি কাটার লোকজনদের মধ্যে একজন বাসায় নিয়ে যায়, এবং বাসায় নিয়ে তাকে চিকিৎসা করে, এবং ওরা রাত্রেবেলা ওই লাশের দাফন করে ওইখানে। তো রফিক সাহেব এই দুঃস্বপ্ন প্রায় দেখতেন তিনি, এরপর থেকে তিনি প্রায় দুঃস্বপ্ন দেখতেন, এবং তাকে পরবর্তীতে একজন ভালো আলেম দিয়ে ঝাড়ানো হয়। তারা বলছেন আলেম সাহেব যে কোনো বাজে জিন, দুষ্ট জিন এসে তাকে ভয় দেখাইছিল, এবং দুষ্ট জিন ওই লাশ নিয়েও খেলা করছে। যেহেতু রফিক সাহেবের পাশেই লাশটা পাওয়া গেছে ওই পাটাতনের কাছে, লাশ তো ওখানে রাখা ছিল না, ডেড বডিটা রাখা ছিল ওই সামনে বেঞ্চের উপরে, ওইটা ওইখানে কেমনে গেল? আর রফিক সাহেবও কেন কি দেখলো? ওইটা বলছে যে কোনো দুষ্ট জিন তাকে নিয়ে কোনো করছে, এখানে দুষ্টমি করছে। তো যাই হোক, রফিক সাহেবকে ঝেড়ে দিছে, এবং বলছিল যে রাতের বেলা একা ওইখানে এইভাবে আর কাজ করেন না, একা একা থাকেন না, সাথে মানুষ রেখেন, কারণ এরকম নদীর পাশে তো অনেক কিছু যাওয়া আসা করে, এরকমভাবে আলেম বলে দিয়েছিলেন, এবং ওনাকে ঝেড়ে দিয়েছিলেন। তো আস্তে আস্তে রফিক সাহেব একটু সুস্থ হন, এবং তার মন মানসিকতা আর একটু স্ট্রং হয়, কিন্তু তিনি গভীর রাতে আর ওইরকম কাজ করতেন না। আর এরকম মানে যদি আজে বাজে আবহাওয়া দেখতেন, যে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, খারাপ আবহাওয়া, তিনি ওই আগে আগে প্যাক করে চলে যেতেন ওখান থেকে, আর সবসময় সাথে একজন মানুষ রাখতেন কাজ করার সময় রাতের বেলা। তো এই ছিল সাব্বির আহমেদের মামার ঘটনা। তো এবার চলে যাই পরের ঘটনায়। তো এই ঘটনাটি ঘটেছিল এই বক্কার চাচার আপন বড় ভাইয়ের সাথে 90-এর দশকের কোন একটা সময়। তো তখন তো চারপাশে অনেক খাল বিল নদ নদী ছিল, এখন তো অনেকটাই শুকিয়ে এসেছে। গ্রাম এলাকায় তখন আমরা অনেক ধরনের নালা দেখতে পেতাম আর কি। আর ওই সময়ে কানাবিল পার হয়ে এই বক্কার চাচাদেরকে বাজারে যেতে হতো। বাজার থেকে বক্কার চাচাদের বাড়ির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো ছিল। তেমনি একসময় বক্কার চাচার বড় ভাই একদিন হাটের দিন বাজারে গিয়েছেন, বিকেল বেলা বাজার করতে। কানাবিল পার হয়ে চলে গিয়েছেন। সেদিন বাজার করতে করতে বেশ দেরি হয়ে যায়।
অর্থাৎ সন্ধ্যা পার হয়ে গেছে। গ্রামের সন্ধ্যা মানে কিন্তু অনেক রাত, সন্ধ্যার পর পেতে লোকজন খেয়ে দিয়ে শুয়ে পড়ে, বিশেষ করে এই ধরনের একদম নির্জন গ্রামগুলোতে যেখানে ইলেকট্রিসিটিও নাই। অন্যান্য দিন বাজার থেকে ফেরার সময় বক্কার চাচারা এলাকার কারো না কাউকে তো আসলে পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক, পেতেনও। তবে ওই দিন আর উনি পান নাই। কানাবিল পার হওয়ার সময় অবশ্যই সবাই একত্রে পার হতেন, কয়েকজন লোক মিলে, কারণ কানাবিলে যেহেতু প্যারানর্মাল সমস্যা আছে এটা সবাই করলে জানতেন, এই জন্য সবাই একসাথে আসার চেষ্টা করতেন। কিন্তু ওই দিন আসলে বক্কার চাচার বড় ভাইয়ের এমনই কপাল খারাপ ছিল, একটা লোকও উনি সাথে পান নাই। বাধ্য হয়ে বক্কার চাচার বড় ভাই বাজার থেকে একাই কানাবিল পাড়ি দিয়ে বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তো বাজারের যে ব্যাগ, এই ব্যাগের ভিতরে কিছু নদীর ছোট ছোট মাছ আর মোটামুটি মাঝারি সাইজের একটা রুই মাছ উনি কিনে বাড়িতে ফিরছিলেন, আর টুকিটাকি বাজার ছিল। তো বক্কার চাচার বড় ভাই উনি আবার এক প্যাকেট বিড়িও কিনে নিয়েছিলেন। চিন্তা করলেন যে কানাবিলের ভিতর দিয়ে যাব, বিড়ি টানতে টানতে যাই। উনি ওইভাবেই আসছেন বিড়ি টানতে টানতে নিরুপায় হয়ে। কানাবিলের কাছে এসে এই বক্কার চাচার বড় ভাইয়ের শরীরটা কেমন যেন মনে হচ্ছে ভারী হচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে ওর একটা অজানা ভয় তাকে গ্রাস করার চেষ্টা করছে। বক্কার চাচার বড় ভাই তারপরও উনি ওনার মতো করে একটার পর একটা বিড়ি টেনেই যাচ্ছেন, সাহস করে এগিয়ে যাচ্ছেন। এই কানাবিলের পাশে আবার খন্ড খন্ড জমি আছে, এলাকার মানুষেরা চাষাবাদ করে নাকি। তখন ছিল এই মুসুরির ডাল চাষের মৌসুম, প্রায় ফসলের জমিতে তখন মুসুরি ক্ষেত, মুসুরি বেশ বড় বড় হয়েছে। তখন কানাবিলে কিন্তু পানি ছিল না। একটা পর্যায়ে এই বক্কার চাচার বড় ভাই সন্ধ্যার এতে বেশ কিছু তো পর হয়ে গেছে, তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে একদম। ওই সময় হঠাৎ করে বক্কার চাচার বড় ভাইয়ের মনে হলো পেছন থেকে বাজারের থলিতে কে যেন একটা থাবা দিল। প্রথমে বক্কার চাচার বড় ভাই এটা পাত্তা না দিয়ে সামনের দিকে আগাতে থাকে। এবারও মনে হলো পেছন থেকে কেউ থাবা দিল, আর কে মনে হচ্ছে টেনে ধরেছে, কেউ টেনে ধরেছে ওই ব্যাগের নিচের অংশটা, টেনে ধরলো আবার ছেড়েও দিল। এটা কিন্তু উনি বুঝতে পারলেন মূলত এটা যে কোনো দুষ্টু জিনের কাজ, মাছ খাওয়ার লোভ জেগেছে তার মধ্যে, এটা উনি বুঝতে পেরেছেন। এটা যে স্বাভাবিক কিছু না, এটা বোঝার মতো তার যথেষ্ট বুদ্ধি ছিল যে কানাবিলে এই টাইপের ঘটনা ঘটতে পারে, যেহেতু উনি একা। উনি আবার কি করেন, পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। উনি দেখলেন যে অস্বাভাবিক আকৃতির বেশ বড় সাইজের একটা বিড়াল, তার চোখ দুটো জলজল করছে। আর এই বিড়ালটা কি করছে, সামনের দু পা উঠিয়ে ক্যাঙ্গারুর মতো দাঁড়িয়ে আছে। বক্কার চাচার বড় ভাই যখন ঘুরে তাকিয়ে এই দৃশ্যটা দেখলেন যে এরকম ক্যাঙ্গারুর মতো দাঁড়িয়ে আছে, এটা এরকম কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিল। এরপর কি করলো, সামনের দুটো পা মাটিতে স্বাভাবিকভাবে নামিয়ে দৌড়ে পাশের মসুরি যেই ক্ষেত ছিল এর মধ্যে চলে গেল। এরপর বক্কার চাচার বড় ভাই কি করলেন, বাজারের ব্যাগ সহ শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দৌড় দিয়েছেন বাড়ির দিকে, কারণ ওখান থেকে বাড়িটা দেখা যায়। যদিও বা প্রায় আধা কিলোমিটার দূরত্বে বাড়িটা রয়েছে, বাড়িতে যে হারিকেন জ্বলছে অনেক দূর থেকেও কিন্তু হারিকেন আলো দেখা যায়, ওটা দেখে উনি বুঝতে পেরেছেন ওইটাই তার বাড়ি। আর তখনই ঘটলো এক অদ্ভুত রকমের ঘটনা। বক্কার চাচাদের বাড়ি আসলে যেখানে বড় বড় দুটো ক্ষেত, এই ক্ষেতগুলো অনেক বড় ছিল, ওই দুটো ক্ষেত পাড়ি দিলেই মূলত তাদের বাড়ি। উনি আর বাড়ির দিকে পৌঁছাতে পারছেন না, মনে হচ্ছে যে উনি সোজা যাচ্ছেন, তারপরও বাড়ির পথ উনি হারিয়ে ফেলছেন। উনি এই যে দৌড়াচ্ছেন কোনোভাবেই উনি আর আগাচ্ছেন না, ওনার মনে হচ্ছে যে উনি ঠিক একই জায়গায় রয়েছেন। উনি ওইখান থেকেই বক্কার চাচাকে ডাকতে থাকেন, এই বক্কার, এই বক্কার, এইভাবে উনি ডাকছেন। প্রথম দিকে তো ভয়ে ওনার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আর যেহেতু দৌড়াদৌড়ি করেছেন, অনেক সময় মানুষ ভারী কিছু যদি টানতে থাকে বা দৌড়াদৌড়ি করতে থাকে, হঠাৎ করে কিন্তু তারা কথা বলতে পারেন না, একটু সময় লাগে, একটু স্বাভাবিক হয়ে তারপর কথা বলতে পারেন। উনি যখন ডাকাডাকি করেছেন ওই সময় কি হয়েছে, যে এই ডাকটা প্রথমে শুনেছেন হচ্ছে বক্কার চাচার ওয়াইফ। উনি তখন বলছেন যে এই দেখো তো, তোমাকে ডাকে না, তোমার বড় ভাইয়ের ডাক না, আমার কাছে তো মনে হচ্ছে তোমার বড় ভাই ডাকতেছে। তখন বক্কার চাচা বলেন, হ্যাঁ তাই তো, নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়ছে। ওই সময় আবার চাচি চাচাকে খাবার খাওয়াচ্ছিলেন, মানে প্লেটে খাবার বেড়ে দিয়েছেন, ওই সময় ডাকটা শুনেছেন, প্রথম শুনেছেন চাচি।
উনি খাবার খাওয়া বাদ দিয়েই ওই শব্দটা কোন দিক থেকে আসছে ওই জিনিসটা চিন্তা করে ওই দিকে দৌড় দিয়েছেন। উনি আবার ওনার পাশে থাকা হারিকেনটা নিয়েই দৌড় দিয়েছিলেন। এদিকে দূর থেকে বাড়ি থেকে একটা হারিকেন বের হয়ে আসতে উনি দেখেছেন। দেখার পর উনি আর দৌড়াদৌড়ি করেন নাই, ওইখানে দাঁড়িয়ে গেছেন। উনি বলছেন যে এই এদিকে আয়, এদিকে আয়, আমি বিপদে পড়ছি রে, তাড়াতাড়ি এদিকে আয়। তখন দূর থেকে বলছেন যে ও বড় ভাই কি হয়েছে? তখন উনি বলছেন যে আচ্ছা বলবো সব, আয় এদিকে আয়, একটু কাছে আয়। তখন অল্প সময়ের মধ্যেই বক্কার চাচা তার বড় ভাইয়ের কাছে চলে আসেন, বলেন কি হয়েছে? তখন বক্কার চাচা উনি শুনতে পান যে ঘটনাটা আসলে কি, আর এটাও বুঝতে পারেন এটা কানা ভুলতে ধরেছিল তাকে। এরপর দুই ভাই মিলে বাড়িতে চলে আসেন। যখন বাড়িতে আসেন তখন দেখতে পেলেন এই বাজারের ব্যাগে যে মাছ ছিল, রুই মাছটার মাথা রয়েছে আর শরীরের কিছুই নেই। অন্যান্য মাছ যেগুলো ছিল সেগুলোর শুধু মাথা পড়ে রয়েছে ব্যাগের মধ্যে, বাকি অংশ নাই। আর টুকিটাকি যে বাজারগুলো ছিল সেগুলো ঠিকঠাক আছে। ওই বাজারের একটা কিছু ওনারা ধরেন নাই, ওই ব্যাগ সমেত ওনারা বাড়ির বাইরে ফেলে দিয়েছিলেন। আর ওই রাত্রেই বক্কার চাচার বড় ভাইকে ওই যে গ্রামীণ যে চিকিৎসা যেগুলো ভয় পেলে দেওয়া হয়, গরম পানি করে তাতে লোহা ডুবিয়ে লবণ গুলিয়ে সেই পানি খাওয়ানো হয়েছিল এবং সেই পানিতে গোসল করানো হয়েছিল অন্য পানির সাথে ওই পানিটা মিশিয়ে। আল্লাহর রহমতে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এবারে একদম শেষ ঘটনায় চলে আসি। এই ঘটনাটা মূলত বক্কার চাচার বাবা উনি বলেছিলেন বক্কার চাচাকে। এটা অনেক আগের ঘটনা, এটা মূলত একটা উপদেশ বাণী ছিল, একটা ছোট ঘটনার মাধ্যমে একটা মেসেজ দিতে চেয়েছিলেন বক্কার চাচার বাবা বক্কার চাচাকে। তো ওই সময় মানে অনেকদিন আগের কথা, তো ওই এলাকাতে নাকি একজন লোক ছিল, সে একটু পাগল পাগল টাইপের লোক ছিল আর কি। ফুল পাগল না, মানে আধা পাগল বা আধা পাগল থেকেও কিছুটা বেশি। মানুষের সাথে কথাবার্তা বলতে পারতো আর কি, কথাবার্তা এলোমেলো ছিল, কখনো কখনো বলতো মানুষের সাথে কথাবার্তা স্বাভাবিকভাবে বলতো, তবে সেই রকম কন্ডিশনটা তার ছিল কম। অধিকাংশ সময় একটু সে বেশি পাগলামি করতো। একদিন হয়েছে কি যে এই পাগলটা, তার নামটা জানা যায় নাই, তো এই পাগলটা অনেক রাতের বেলা কোন একটা জঙ্গলের ভেতর দিয়ে আসছে। তো আসার সময় ওই জঙ্গলের কোন একটা গাছে একটা পিশাচ বসেছিল। ওই পিশাচটা চিন্তা করেছে পাইছি রে একটা লোক, এর এখন ভয় দেখাই। প্রথমে পিশাচটা কি করেছে, গাছের উপর থেকে ছোট ছোট ঢিল ছুটছে। এদিকে এই যে লোকটা আসলে সে তো স্বাভাবিক মানুষ না, সে একটু পাগল। কে ঢিল ছুড়লো না কি ছুড়লো, অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তো ওই বাচ্চা কাচ্চারা তাকে ঢিল ছুটতো, কে ঢিল ছুড়লো না পানি ছুড়লো এটা নিয়ে আসলে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না, সে তার মতো করে হেঁটে যাচ্ছে। এদিকে ওই পিশাচটা চিন্তা করছে আরে এতক্ষণ ঢিল ছুড়লাম, এই লোকটা আমার দিকে একবার তাকালো না, এ কেমন লোক রে। সে আবারও বড় বড় ঢিল ছুটছে তার দিকে, না এবারও কোনো কাজ হইল না, গায়ে ঢিল লাগছে কিন্তু সে পেছন দিকে তাকাচ্ছে না। তখন নাকি ওই পিশাচটার বেশ রাগ হয় যে এটা কোন জাতের লোক, যে এত বড় বড় ঢিল ছুড়লাম একটা বারের জন্য একটু থামলোও না, পেছন দিকে তাকালোও না, তাহলে এই যে ভয় দেখানোর চেষ্টা করলাম তা কি লাভ হইল, আমার তো আর মান সম্মান থাকলো না, যাই এবার আমার রূপ ধরে তার সামনে যাই। ওই পিশাচটা তখন নাকি হঠাৎ করে তার সামনে তার বিকট রূপে আবির্ভূত হয়। তখন নাকি ওই পাগলটা ওই পিশাচটার দিকে তাকায়, তাকে বলে যে কিরে কি করিস, কেমন আছিস, তো আমার সামনে দাঁড়াইছিস কেন, যা সর সামনে থেকে সর, কিছু বলবি। ওই পিশাচটা তখন এই পাগলের আচরণে খুবই অবাক হয়, মানে মনে হচ্ছে যে একদম স্বাভাবিক তার কোনো বন্ধুর সাথে সে কথা বলতেছে, সে যে এইরকম একটা বিকট ভয়ঙ্কর রূপে সামনে আসছে, এতে ওই পাগলের কোনো ভ্রুক্ষেপই নাই। তখন ওই পিশাচ জিনটা রেগে গিয়ে বলে, হ্যাঁ রে তোর ভেতরে কি ভয় ডর বলে কিছু নাই, আমি যে এইরকম একটা বিকট জিনিস তোর সামনে দাঁড়ায় আছি, তোর কি একটু ভয় লাগলো না, এতবার ঢিল শুনলাম তুই তাকালি না, তোর ভিতরে কিচ্ছু নাই। তখন নাকি ওই পাগলটা উল্টো জবাব দেয়, না রে আমার ভিতরে কিছুই নাই, কিন্তু তোর ভিতরেও তো কিছু নাই দেখি, তোর ভিতরেও তো ভয় নাই, আমি যে তোকে ভয় পাচ্ছি না এইটা চিন্তা করে তো তোরও ভয় পাওয়া উচিত, তোরও তো কি ভয় নাই, যা ভাগ সামনের থেকে। এই কথা বলার পর নাকি ওই পাগলটা সে তার মতো করে হেঁটে ওই পিশাচকে পাশ কাটিয়ে সোজা হাঁটতে থাকে।
ওই পিশাচটা রাগে গড় করতে করতে থাকে, মানে মনে হলো যে পিশাচটা তার দিকে এগিয়ে আসছে, এমনটাই মনে হয়েছিল পাগলের কাছে। পরে আর কোনো কিছু হয়নি। পরবর্তীতে ওই পিশাচটা যখন অন্যদের মানে ওই পাগলটা যখন অন্য লোকদের সাথে কথা বলেছে চায়ের আড্ডায়, তখন ওই পাগলটা নিজেই বলেছে যে এরকম একটা ঘটনা ঘটছিল, এরকম একটা পিশাচের সামনে আসছিল আমারে ভয় দেখাইতে। আমি তো আর ভয় টয় পাইনি। কার চেহারা বিকট, কার চেহারা ভালো, এটা নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, আমি ভয় পাই না, আমার ভিতর ভয় নেই। তো এই পাগল এই ঘটনা বলেছিল। আর এই ঘটনাটা এই বক্কা চাচার বাবা উনি ওই পাগলের মুখেই শুনেছিলেন। তো এই ঘটনা থেকে এতটুকুই মেসেজ দিতে চেষ্টা করেছিলেন বক্কা চাচার বাবা, সেটা হচ্ছে যে ভয় জিনিসটা খুবই মারাত্মক। এটা একবার পেয়ে বসলে জিনেরাও তাকে ক্ষতি করার জন্য আরো সুযোগ পেয়ে যায়। কেউ যদি ভয় একবার পেয়ে যায়, তাহলে ভয় থেকে তার শরীরের ভিতরে থাকা বিভিন্ন শক্তিগুলো যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলোর ভারসাম্য অনেকটা কমে যায়। আর তখনই এই দুষ্ট জিনগুলো মানুষকে আরো বেশি করে পেয়ে বসে। এই জন্য সাহস হারানো যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এমন মেসেজটাই বক্কার চাচার বাবা ওই পাগলের ঘটনা বলার মাধ্যম দিয়ে বক্কার চাচাকে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমার নাম হচ্ছে শিবলি। তো ধন্যবাদ আপনাকে আসার জন্য স্টুডিওতে। জি, আপনি আপনার ঘটনাটি শেয়ার করুন। যেটা হয়েছিল আমাদের সাথে সেটা হচ্ছে গিয়ে যে আমরা বেসিকলি সাজেকের উদ্দেশ্যে গিয়েছিলাম ঘুরতে, আমরা 4 ফ্রেন্ড। সো 4 ফ্রেন্ড আমরা এখানে সাজেকে ছিলাম। তো ওইখানেও আর কি আমরা আর কি প্রথম থেকেই আর কি যখন আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি, সো যখন রাত হলো, তো সাজেক জানেন আপনি কীরকম। সাজেকটা হচ্ছে গিয়ে যে আপনার আশেপাশে হচ্ছে পাহাড়, জঙ্গল এবং ঝিঝি পোকা। তারপর আরেকটা হচ্ছে একটা প্রাণী আছে, কি টিকটক না টক 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 একটা পাখি প্রাণী আছে। সো ওই প্রাণীটা নিয়েও আর কি আমাদের অনেক গল্প টল্প পড়তেছিলাম যে ওইটাতে নাকি আপনার বিক্রি করলে অনেক টাকা ইত্যাদি ইত্যাদি এরকম। সো এরকম এক পর্যায়ে আপনি যদি কখনো সাজেক যান দেখবেন যে সবগুলো এই কটেজগুলো হচ্ছে পাহাড়ের এক সাইড দিয়ে উঁচু উঁচু করে দাঁড়া করানো থাকে। সো আমরা মোটামুটি আমাদের রাতগুলো কাটতো, আমরা 2 দিন ছিলাম এখানে, আমাদের রাতগুলো কাটতো অনেকটা এইসব গল্প টল্প করে। আর যখন একদম রাত হয়ে যেত, দেখা যেত সব কটেজে যদি হাউসফুল থাকতো সাজেক, তো কটেজে গান বাজনা ইত্যাদি ইত্যাদি চলতেছে। সো আমরা ওইরকম গল্প করতাম। তো এরকম গল্প করতে করতে না যেটা হয় যে সাজেকের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়েদারটা। হ্যাঁ, কখনো দেখবেন আর কি সকালবেলা খুবই গরম, রাতে আবার ঠান্ডা, মেঘ, ভিজা এরকম হোয়াট এভার। সো এই গল্প করতে করতে আমাদের যে ভৌতিক যে ব্যাপারটা, ভয় পাওয়ার যে ব্যাপারটা, ওটা আমাদের মধ্যে চলে আসে। তো সাজেক অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটে যখন আমরা সাজেক থেকে আমরা ঢাকার দিকে ব্যাক করি। তখন ব্যাক করতে গিয়ে হচ্ছে যে আপনার এই খাগড়াছড়িতে আমরা এসে নামার পরে এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা একটু সেরে নিই। তো হঠাৎ করে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এদিকটায় আসছি, তো এক কাজ করি, রাঙামাটিতে গেলে কেমন হয়। তো আমরা তখন ওইখানে কথাবার্তা বলতেছি যে না এরকম রাঙামাটিতে এখন সিজন না, তখন চাষের সিজন ছিল না, বর্ষা ছিল না, সো পানিগুলোও ঘোলা ছিল। সো যাই হোক, তো এখন আসছি যখন কাছেই, অল্প কিছু টাকা হলে বা সবাই যদি একমত হই আমরা ওইখানে যেতেই পারি। তো যে ভাবা সেই কাজ, আমরা যাব। তো আমরা যখন যাব তখনই কি যেটা হলো যে আমাদের বাস যেটা ওটা হচ্ছে অলরেডি 5 মিনিট আগে ছেড়ে চলে গেছে। আচ্ছা, মানে ইউ মিস দ্য বাস। উই মিস দ্য বাস অ্যাকচুয়ালি, কারণ আমরা তো রেডি ছিলাম না যে আমরা আসলে রাঙামাটি যাবো কি যাবো না। তো এরকম করতে করতে যেটা হলো, তো আমরা আশেপাশে কথা বললাম যে রাঙামাটি যাওয়ার উপায় কি এখন ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমাদেরকে হচ্ছে স্কুটার টাইপের, অর্থাৎ সিএনজি টাইপের যে ইয়েগুলো আছে বাইরে আর কি, এখন ওই ট্রু স্টক ইঞ্জিন ওইগুলো এখনো আছে। সো আমাদেরকে একজন বললো ভাই আপনি এগুলো করে যাইতে পারবেন, কতক্ষণ সময় লাগবে? এই 4-5 ঘন্টা সর্বোচ্চ, নাকি স্লো যাবে তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বুঝাইলো আমাদেরকে। কারণ আমরা ওই এলাকায় নতুন, আমরা চিন্তা করলাম যে ঠিক আছে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। সো যেতে যেতে আমরা এরকম 2টা অলরেডি চেঞ্জ করি, ওদের আপনার কি বলে এরিয়া ভাগ করা থাকে। তো 3rd নাম্বারটা গিয়ে যখন আমরা যাই, 3rd নাম্বারটা গিয়ে হচ্ছে এরকম আমরা যখন নেই, অর্থাৎ প্রায় কটা বাজে তখন আপনার হচ্ছে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতেছে এরকম একটা পর্যায়ে, প্লাস তখন গুড়ি বৃষ্টি, ওয়েদারটা হলে গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ভালো, তো বরাবরের মতোই আমাদের সাথে মোবাইল, টাকা পয়সা অনেক কিছু ছিল, ওই কারণে আমরা একটু ভীত ছিলাম যে কোথায় যাচ্ছি, কী করতেছে। আর কোনো এটা হচ্ছে মেজর রোড না, হ্যাঁ, গ্রামের ভিতরে যেরকম এলাকার ভিতরে যেরকম রোড থাকে ওই রকম রাস্তা দিয়ে, মাটির রাস্তা, ইটার রাস্তা এরকম দিয়ে যাচ্ছে।
তো আমরা একটু ভীত এইভাবে বেসিকলি আর কি। আমাদের সাথে অনেক কিছু, কোথায় যাব, তো এরকম করতে করতে পরে আমরা একটা স্ট্যান্ডে গিয়ে নামলাম। আই মিন স্ট্যান্ডটা দেখে একটু অদ্ভুত লাগছে, এরকম যে কী ব্যাপার আর কি, স্ট্যান্ডটা এরকম কেন? আই মিন বাস নাই, কিচ্ছু না, কিন্তু মানুষও মুভমেন্টের কোনো ঘটনা নাই ওই জায়গাতে, আর প্রচুর এরকম টিকাগুলো আর কি, স্কুটারগুলো আছে। ঠিক আচ্ছা, আছে? মানে স্ট্যান্ডটা বেসিক্যালি যে বাস স্ট্যান্ড ছিল, কিন্তু সেখানে কোনো বাস ছিল না, বাস ছিল না। এই আপনার স্কুটিগুলো সেখানে ছিল। হ্যাঁ, তো আচ্ছা। স্কুটারগুলো ছিল, তো উনি আমাদেরকে নামাই দিল মোটামুটি জোরপূর্বক, যে ভাই এখানেই শেষ, আমি যেতে পারবো না। আমি বললাম, কি ব্যাপার আজব আর কি, 4টা চেঞ্জ করলাম আর কি। এখন আমরা ম্যাপ বের করে দেখলাম যে না, আমরা রাঙামাটির ধারে কাছেও ঘেসি নেই, অলরেডি আমরা ওইখানেই আছি। তো আমরা বললাম যে ঠিক আছে, কি করা যায়, আমরা তাহলে ফাইনাল কিছু করি, যে আদৌ কোন দিকে আমরা ব্যাক করবো না আমরা আগাবো। তো এরকম কথা বলতে বলতে আমরা একটা ঠিক করি। তো মেইন ঘটনা এখানেই ঘটে আমাদের সাথে। সেটা হচ্ছে আমরা রওনা দিই তখন। তো উনিও বহুত কষ্টে রাজি হয়েছে বলতে অ্যাকচুয়ালি ওই পথে আপনার ডাকাতের ভয় থাকে, যে পথটাতে আমরা গিয়েছিলাম, এই সচরাচর এখান থেকে কেউ যায় না। হ্যাঁ, আর ততক্ষণে আপনাদের রাত কতক্ষণ হয়েছিল? ততক্ষণে সন্ধ্যা। আর পাহাড়ি অঞ্চল বা বনাঞ্চল বা এই আপনার এই ধরনের জঙ্গল টাইপের যেসব এলাকা, ওইখানে তো মনে করেন সেই গভীর রাতের থেকে ভয়ানক অবস্থা। তার উপরে আবার যে ভয়টা ঢুকালো আমাদেরকে, ডাকাতের ভয় দেখালো, যে ভাই এরকম সবাই একটু সেফে থাকেন। হ্যাঁ, এই রাস্তাটা একটু ডাকাতি হয় আর গাড়ি ঘোড়া খুব কম চলে। তো এরকম যেতে 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 ঘটনাটা তখনই ঘটে, প্রায় হচ্ছে 7টা 7:30 বেজে গেছে, সন্ধ্যা, অলরেডি ডার্ক ওইখানে। কারণ ইউনো পাহাড়ের এক সাইড থেকে আর আলো আসে না, চাঁদের আলোটাও আসা সম্ভব না, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আমি যেটা মেনশন করলাম, যে মেঘলা ছিল, আকাশ অবশ্যই অন্ধকার ছিল। তো আমরা ওই সময় যেটা হলো যে আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা গাড়িটাকে থামাই আর কি, স্কুটারটাকে থামাই আমরা এই জঙ্গলের পাশে আর কি দাঁড়িয়ে যাই। তো এমন সময় হচ্ছে কি, একটা দূর থেকে একটা আলো আসলো, ঠিক আছে আর কি, ইটস লাইক এ লেজার লাইট টাইপ একটা আলো আর কি আসলো। মনে হলো আমাদের কাছে যে ইট নট পাসেস এ ওয়ে, বাট একটা ঝলক গেল। আচ্ছা, এটা জঙ্গলের ভিতর থেকে আসলো। হ্যাঁ, তো আমরা তখন ওই স্কুটার মামাকে জিজ্ঞেস করলাম, মামা এটা কি মামা এরকম লাইট আসছে। তাকে লাইট বুঝাইতে গিয়েও আর কি সে লেজার লাইটও বুঝতেছে না, সেটা টর্চ লাইটের আলো, তাহলে উল্টেন তাড়াতাড়ি, সমস্যা হয়ে যাবে। না, টর্চ লাইট হলো তো এক জিনিস, পরে এটা যেটা আসলো এটা কি আসলে, ওটা রংটা ছিল কিরকম আমি আপনাকে বলি, একটু বেগুনি টাইপের, যার কারণে আমরা ওই যে ফুললি লেজার লাইট বা ফুললি কিছু এরকম কিছু বুঝতেছি না। ঠিক আছে, হয়তো অনেক সময় হয় যে আমরা অনেক ডার্কে ছিলাম, হঠাৎ করে আলোতে আসছি, তো এরকম হয়তো বা লাগছে। তো ফাইন, আমাদের গাড়ি চলতেছে। তো রাস্তাটার বর্ণনা দিই, রাস্তাটা হচ্ছে এরকম, ওই রাস্তাটা জানি না সবাই যায় কিনা ওই রাস্তা দিয়ে। পাহাড়ের মাঝখানে যদি রাস্তাটা হয়, হ্যাঁ, আপনার এক পাহাড়ের এক সাইড ঢালু, আরেক সাইডে পাহাড় নেমে আসছে, রাস্তাটা এরকম পর্যায়ে, আর দুই পাশে বেশ জঙ্গল। আপনার যদি একদম ডানে চলে যান, আমরা যে পথে আগাচ্ছি, তাহলে আপনি পড়ে যাবেন পাহাড় থেকে। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন। তো আমরা যেটা দেখলাম যে তারা আমাদেরকে বর্ণনা দিয়েছিল এরকম, যে এই রাস্তায় আসলে কেউ থাকে না, চোর ডাকাতি হয়। এটা হচ্ছে খাগড়াছড়ি আর রাঙামাটি যেতে যে শর্টকাটটা, পাহাড়ের উপর যে রাস্তাটা, এই দুটার মাঝখানে হচ্ছে রাস্তাটা। সো ওই এক্সাম্পল অনুযায়ী আমরা এখন যাকেই দেখবো বা যাই দেখবো, যে মানুষ দেখবো বা যে গাড়ি দেখবো, আমাদের কিন্তু সাসপেক্ট থাকবে হচ্ছে যে চোর ডাকাতি হবে এটা। তো ভালো কথা, এরকম সময় একজন মুরব্বির মতো, বয়স ঠিক আমি বলতে পারবো না, কারণ ওইভাবে আমরা দেখার সুযোগ হয়নি, আমাদের আলোতে যখন আমরা গাড়ি আগায় যাচ্ছে, সো আমরা খেয়াল করলাম যে একটা লোক আছে। তো আমরা বরাবরের মতো এক্সাইটেড যে ভাই কে বা কি এর। তো এরকম করতে করতে পরে আমরা ডাইরেক্ট একটি সিএনজি মামাকে জিজ্ঞেস করে বসছি যে ভাই কে, কি কোথাকার বা কি আসলে বিষয়, ভাই যা দেখছেন কিছু বললেন না, কিছু করেন না, ঠিক আছে। সোজা চালাতে পরে আমরা বললাম যে পাশাপাশি, তো যে আমরা 4-5 জন ছিলাম, তো ড্রাইভারের 2 সাইডে 2 জন বসা, পিছনে 3 জন বসা। তো আমরা পিছনে ঘাড় ঘুরে গেলাম, ভাই পিছনে তাকায় দেখেন না, হ্যাঁ, যা দেখবেন। তো মজার বিষয় হচ্ছে, যখন আমরা সামনে আগাই, আর কি কীভাবে বুঝাবো আপনাদেরকে, যখন আমরা সামনে আগাই ঠিক কিছুক্ষণ পরেই হচ্ছে আপনার 4-5টা গরু নিয়ে, রাস্তা হচ্ছে খুব সিঙ্গেল ওয়ের মতো, 4-5টা গরু নিয়ে একটা লোক যাচ্ছে বা আসতেছে, এরকম একটা দূর থেকে বোঝা যাচ্ছে যে গরু নিয়ে কিছু একটা হচ্ছে ওই জায়গাতে। তো আমরা যত কাছে আগাচ্ছি দেখলাম যে সে গরু নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যেদিকে অন দ্য ওয়ে সেদিকে যাচ্ছে। দ্য ফ্যাক্ট ওয়াজ যে আমরা যে ওই লোকটাকে যে দেখছিলাম না, হ্যাঁ, একটু আগেই যাকে দেখেছি, দ্যাট ওয়াজ দ্য সেম গাই। ওকে, তো তখন মামা জিজ্ঞেস করলাম যে মামা কিছু বলা যাবে? তখন মামা বললো, মামা আপনারা যদি কেউ দেখা থাকেন, যদি কেউ উপলব্ধি করে থাকেন,
চুপচাপ থাকেন, অন্যদিকে টেনশন করেন বা অন্য কথা চিন্তা করেন, এইসব কথা কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, এইসব কথা চিন্তা করার দরকার নেই, ডানে বামে পিছনে তাকানোর দরকার নেই। ঠিক আছে, ফাইন। তো আমরা আবার আগে গেলাম, আগাচ্ছি। তো ওই মুহূর্তে গিয়ে এক সময় গিয়ে দেখলাম যে রাস্তার এক পাশে কোদাল নিয়ে 3-4 জন লোক কাজ করতেছে। কাজ করতে করতে ওনাদেরই একজন সাপোর্টিভ লোক মনে হয় দূর থেকে আসবে। তো ওনারা যেটা হয় গ্রামগঞ্জে সবাইকে কিন্তু চিনে, যারা ভালো মানুষ চিনে। তো এখানে সিএনজি মামা দাঁড়াইছে বলতে কি একটু স্লো করে, কি খবর, ভালো আছিস নি, এরকম একটা ব্যাপার। তো ওই মুহূর্তে খেয়াল করলাম যে আর কি আমাদের কাছে যেটা সিনারিও মনে হয়েছে যে আমাদের যে তাদের একটা লোক লেবার, উনিও চলে যাচ্ছে সামনের দিকে কোদাল হাতে বা কিছু একটা যন্ত্র হাতে ছিল তার, আমাদের খেয়াল নেই। সো ওটুক আগাতেই তখন আমরা মোটামুটি সবাই স্টার্ট পুরাই আর কি হচ্ছে ব্যাপারটা আর কি। সেম জিনিস 3 ভাবে দেখতেছি আমরা। একবার দেখলাম সে পাঞ্জাবির মতো করে পরে হেঁটে আসতেছে, ওই লোকটাই আবার গরু নিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি তো ভাই, আমরা তো স্পিডে আছি, ওই লোকটাই দেখতেছি হেঁটে যাচ্ছে। তো ওই যে আমাদের যেটা মাথায় ছিল যে আমাদেরকে বললো যে ভাই কিছু দেখলেও দেখবেন না, বুঝলেও বুঝবেন না। তো আমরা খুব চুপচাপ ছিলাম। তো ওনাকে যখন ক্রস করি, আর ডিস্টেন্সটা মনে করেন হাফ কিলো ধরেন আপনি, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওইখান থেকে হাফ কিলো হচ্ছে ওই লোকটাকে পেয়েছি। ওর থেকে একটু হাফ কিলো আগে আমাদের গাড়ি পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে, ভালো কথা। তো এখানে আমরা বেশ কি বলে মেকানিজম যা থাকে সবাই, কোনো লাইট নেই, ট্রাস্ট মি ভাই। ওইখানে আপনার কি একটা মোবাইলের আলো মনে হচ্ছে যে ফ্লাড লাইটের আলো আর কি, এত অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, তার উপরে ভয় হচ্ছে ডাকাতের ভয়, সব কিছু মিলানো। তো ডাকাতের ভয়ের কারণে আর কি সবাই মোবাইলে লাইটও জ্বালাচ্ছেন, যেটুকু দরকার ওটুকু জ্বালা আমরা কাজ করার ট্রাই করতেছি। আমাদের গাড়িতে তেল পর্যাপ্ত আছে, আমি ব্যাটারির চার্জ চেক করতে পারি, ব্যাটারির চার্জও ঠিক আছে, ইগনিশন হচ্ছে না কোনো একটা কারণে। তো বাকিটা তো আমি আর জানি না, কারণ এটা হচ্ছে কি বলে অয়েল ইঞ্জিনের। সো কেন স্টার্ট হচ্ছে না কোনো আইডিয়া নেই। সো এরকম করতে করতে ঠিক আছে, উনি কী প্লাগ চেঞ্জ করতেছে, প্লাগ লাগাচ্ছে ইত্যাদি। তো আমরা তখন চিন্তা করতে করতে হঠাৎ করে আমাদের মাথায় ঢুকলো কি ব্যাপার, একটা লোক তো আসতেছিল আমাদের দিকে, ইয়েস, দুইজনের 2টা পয়েন্টের মাঝখানে। তো ওই লোকটা কই? আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে সে যদি ওই টিম থেকে যায় বা ওই টিমের না হোক, সে গ্রামের লোক, অবশ্যই ভদ্রলোক, আমাদের যে সিএনজি মামা, সে তো চিনে, তার পরিচিত হবে। তো একটা লোক থাকলেও কিন্তু সাহস পায়, কারণ তার হাতে আমরা একটা দেখছিলাম, কি বলে যন্ত্র দেখছিলাম, কারণ আমাদের হাতে কিছুই নেই। ওই বলা কথা আছে না যে সাহস দরকার, কিছুই হবে না, সাহস। তো ওই চিন্তা করে হঠাৎ করে আমরা তাকাচ্ছি, কিন্তু আমরা ওই যে যেখানে কাজ করতেছিল আমরা ওটা দেখতে পাচ্ছি আর আমাদের দেখতে পাচ্ছি, বাট মাঝখানে যে একজন এক্সিস্ট করতেছিল সে নেই। এখন বলতে পারেন যে ভাই আশেপাশে চলে গেছে, আশেপাশে যাওয়ার কোনো উপায় নেই ভাই ওই জায়গাতে। হ্যাঁ, আপনি আগেই বলেছেন যে সেখানে একটা ঢাল ছিল এবং একপাশে পাহাড়টা উঁচু ছিল। হ্যাঁ, সো এখান থেকে যাওয়ার কোনো ওয়ে নেই। তো এরকম করতে করতে আমার আগে পরে আর কি ওইভাবে এক্সপিরিয়েন্স না, ঠিক আবার হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে গিয়ে, তো গুড়ি বৃষ্টি পড়তেছে কিন্তু, হ্যাঁ, তো একটা গুড়ি বৃষ্টি ওইসব জায়গাতে কিন্তু মস্ত জায়গাতে কিন্তু অনেক ঠান্ডা একটা ফিল থাকে। এক্স্যাক্টলি। হঠাৎ করে কি হলো ভাই, বিশ্বাস করবেন না আপনি, সেটা হচ্ছে কি কেমন জানি ওয়েদারটা হিউমিড হয়ে আসলো, খুব গরম, ভ্যাপসা একটা গরম, বৃষ্টি কিন্তু পড়তেছে গুড়ি আর কি। আমরা যদি বাইরে দাঁড়ায় থাকি কিছুক্ষণ, মনে করেন 10-15 মিনিট দাঁড়ায় থাকি, আপনি ভিজে যাবেন, বৃষ্টি পড়তেছে, বাট একটা হিউমিড একটা গরম। তো আমরাও অত না আবার চিন্তা করতেছি না আর কি, কারণ দেখেন এখানে না একটা সিচুয়েশন অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, অনেকগুলো ঝামেলার মধ্যে ওই লোকটা কে ছিল, আবার ওই লোকটাকেই তো আমরা দেখে আসছিলাম, আমাদের মাথাতে প্রশ্ন আছে কিন্তু উত্তর তো আমরা পাচ্ছি না, কারণ সে আমাকে বলছে ভাই কোনো প্রশ্ন করবেন না, এখন যা হবে পরে। তো এই সব বিষয় করে পরে আমরা যেটা ফিল করলাম, আমরা আর কি হালকা বলা করতেছি এর মধ্যে যে গরম লাগতেছে না আমার বলতেছে হ্যাঁ একটু কেমন জানি লাগলো। তো হঠাৎ করে খেয়াল করলাম যে আপনার কি গরম বাতাস ঠিক না, এই খুব ডেন্স একটা ক্লাউড যদি আপনাকে লাগে, খুব একটা ঠান্ডা ফিল হয় না, ওইরকম একটা ব্যাপার মনে হচ্ছে যে আর কি আমাদেরকে লাইক ঘিরে ধরছে আর কি। এই কোন মুভিতে জানি দেখা যায়, ব্যাটেলশিপ মুভিতে যেমন দেখায় না, পুরোটা সার্কুলার হয়ে যায় আর কি। আমাদের কাছে আমরা পরে কথা বলছিলাম যখন, তখন আমি এটা শুনতে পারছি, সবারই আমাদের এরকম মনে হচ্ছে যে আমরা আর কি এমন একটা গ্লাসের কেজের মতো একটা জায়গায় আটকাই গেছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা সবাইকে দেখতে পাচ্ছি, হয়তো কেউ আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমাদের শুনতে পাচ্ছে না। কারণ একটা জিনিস খেয়াল করেন,
যে লোকগুলোর সাথে আমরা কথা বলে আসছি, আমাদের যেখানে গাড়িটা বন্ধ হয়েছে, তারা তো অলরেডি আমাদের আইডেন্টিফাই করতেছে বা করতে পারার কথা যে কি ব্যাপার, তোদের কি হয়েছে, হ্যান ত্যান। খুব ইজিলি ওইখান থেকে কিন্তু কোনো সাউন্ড আসতেছে না, বা আমরাও ওনাদের সাথে যোগাযোগ করার কোনো ট্রাইও করতে পারতেছি না। আর আমরা তো গেস্ট ওইখানে, আমরা তো নতুন, আমরা তো ডাক দিব না কি করবো কিছুই বুঝতেছি না। তো এরকম একটা ফিল হওয়ার পর আমাদের কিছুক্ষণ পর 2-3 মিনিটের মাথায় গিয়ে হচ্ছে আপনার এই কি বলে, খুব ঘাম, তারপর হচ্ছে গরম, বৃষ্টি, স্যাঁতস্যাঁতে এরকম একটা অবস্থা আর কি। যদি আপনি মনে করেন গরমের সময় যদি মনে করেন ধুলাবালি মেশানো রাস্তাতে যদি ওপেনলি একটা বাসে জার্নি করেন যেমনটা লাগে না, তেল 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 কেমন জানি আর কি লাগতেছে, এক্সস্টেড খুব। এরকম হওয়ার পর তো কিছুক্ষণ পরে 2-3 মিনিট পর হচ্ছে আবার ওয়েদার নর্মাল, একদম নর্মাল, ঠান্ডার মতো, একদম নর্মাল, কোনো কিছুই নেই। তো আমাদের মাথার থেকেও তখন অলরেডি ওইসব জিনিস চলে গেছে। আর প্লাস হচ্ছে আমি তখন এই ডিপ থিঙ্কিং আমি ছিলাম যে আর কি অলরাইট, মনে হচ্ছে এখন ব্যারিয়ার মনে একটা ভাঙছে বা সরছে বা কিছু একটা হয়েছে। আমি আল্লাহ করতেছিলাম যে কোনো রকম আর কি গাড়িটা স্টার্ট হইলেই হয়, স্টার্ট হইলেও হবে না, কারণ কি পথ এখনও কিন্তু আমাদের বহু বাকি। তো যাই হোক আমাদের গাড়িটা স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পর হচ্ছে যখন আমরা সবাই উঠলাম, গাড়িটা ঘামায় গেছে কিন্তু খেয়াল করে, ওই যে গরমের কথা বলতেছি, গাড়িটা পর্যন্ত হিউমিডিটিতে ঘামায় হ্যাঁ, গেছে। ওকে, সিটটা হচ্ছে ভিজা ভেজা, গ্লাসটা হচ্ছে ঘোলা, এরকম। তো আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে একটা ওয়েদার রিলেটেড বা আমরা যদি ওই যে কি বলে এটাকে, যে এই গরম বাতাস বা আবহাওয়া যেটা বলি আর কি, গরম যেটা হিটটা অ্যাবজর্ব করে নিছে গাড়িটা। না অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছি যে আমরা বলি না গরম বাতাস লাগছে, গরম বাতাস লাগছে, যদি আমি যদি ওটা চিন্তা করি এখন, হ্যাঁ এরকম কিছু একটা ঘটছে আমাদের সাথে। আমার বুঝতে আর কোনো বাকি নেই, কারণ ওয়েদার, আমি বারে বারে বলতেছি, ওয়েদার এতটা খারাপ না ভাই, এটা তো এসি গাড়ি না যে গাড়ির ভিতরে ঘামায় যাবে, ঘামাই গেছে। তো ভালো কথা, যাচ্ছি তো একটা দোকান দেখলাম আমরা রাস্তার মাঝখানে, খুব ছোট একটা দোকান। আপনি খেয়াল করবেন এই যখন আপনি এই ধরনের ট্রেকিং মুডে যাবেন বা এই ধরনের পথগুলো যেখানে থাকে, খুব ছোট ছোট দোকান থাকে, অল্প কত 5 ফিট বাই 5 ফিট সর্বোচ্চ, এরকম এই 2 টাকার এই কম দামি সিগারেটগুলো পাওয়া যায়, হয়তো একটু পানি পাওয়া যায় এরকম। তো আমরাও এরকম দেখে আমরাও আর কি একটু ব্রেথ ফালানোর জন্য আর কি, আমার এখনও দম বন্ধ হয়ে আছে আমি চিন্তা করলে, ব্রেথ ফালানোর জন্য আমরা বলি যে ঠিক আছে মামা সামনের দোকানে একটু সাইড করো, এখানে যেহেতু একটু আলো, কুপির আলো জ্বলতেছিল, কুপির আলো না কি লাইটের আলো, ল্যাম্পের আলো জ্বলতেছিল, ল্যাম্পের আলো জ্বলতেছিল, কুপির আলো না, ল্যাম্পের আলো ছিল 10 ফিট দূরে দোকান থেকে প্রায় অ্যাপ্রক্স। তো আমরা বললাম যে আমরা ওইখানে থামি একটু আর কি আমাদের সাথে পানি টানি আসে, আমি কি ব্যাগ ট্যাগ খুলে একটু রিলিফ হই, ব্যাপারটা বুঝি। তো মামাকে যখন বললাম যে মামা ওই দোকানে রাখেন, সে বললো ভাই থামার দরকার নেই। বললাম রাখেন না, থামার দরকার নেই ভাই, আমরা সোজা চলে যাই, আপনারা যেখানে নামাই দেবো ওইখানে নেমে আপনারা চাটা সবই পাবেন, এখানে বাসও পাবেন, ওইখান থেকে অল্প 5 মিনিট লাগে, তারপর চলে যেতে পারবেন রাঙামাটি একদম বাস স্ট্যান্ডে। তো যখন আমরা ওই দোকানটা ক্রস করি, আলটিমেটলি ওই লোকটা এখানে ছিল। ও মাই গড, ঠিক আছে, ও মাই গড, মানে আই এম গেটিং গুজবাম্পস। আলটিমেটলি সো ওখানে আপনারা নামলে আপনাদের বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে সম্ভবত, পারতো। এবং সে অন দ্যাট মোমেন্ট সে বুঝতে পারছিল মনে হয় যে ভাই তারা তো এখানে রেগুলার চলাফেরা, তারা হয়তো সে বুঝতে পারছে হয়তো বা আমাদেরকে সাহস দেওয়ার জন্য সে হয়তো কিছু বলে নাই, পরে গিয়ে বলছে। সো আমরা ক্রস করে আসলাম, আসার পর তিনি বলতেছে ড্রাইভার মামা যে ভাইয়ারা আপনারা কি কোনো কিছু ফিল করছেন কেউ বা কিছু? তখন আমরা তো একদম শহরে চলে আসছি, আমরা পুরো নর্মাল, ভাই আচ্ছা এরকম দেখলাম কেন ভাই, কী হলো এটা, কী হলো ভাই, এরকম অনেক সময় দেখা যায়, অনেক সময় অনেক কিছু হয়, তো এগুলারে পাত্তা দিতে হয় না বুঝছেন। তখন আমি বললাম যে ভাই পাত্তা না দেওয়ার কি আছে, আমি তো দেখলাম এরকম এই ঘটনা, পাত্তা না দিব না কেন? তো ভাই আপনি একবারও দেখছেন তার হাতে কিছু ছিল লাইট টাইট, বা সে আমাদের আলোকিত কোনো স্পটেড আলোকিত কোনো জায়গায় আর কি, নির্দিষ্ট কোনো আলোকিত জায়গায় ছিল? আমি খেয়াল করে দেখলাম যে না। এক জিনিস খেয়াল করেন, আমি যখন তাকে প্রথম দেখি সে কিন্তু রাস্তা ক্রস করে, দ্বিতীয়বার যখন দেখি সে ওই অন্ধকারের মধ্যে সে গরু নিয়ে যাচ্ছে, অথচ যে পথ আমরা মোটর গাড়ি দিয়ে সোজা আর কি পিক আপ ধরে রাখলে চলতেই থাকতে হবে, সেখানে গরু নিয়ে যাচ্ছে। তার পরবর্তীতে একটা টিমের পরবর্তীতে এসে আমি দেখলাম আধা কিলোর মতো পরে এসে দেখলাম যে সে হেঁটে যাচ্ছে, কোনোটাতে আলো নেই এবং দোকানেও কিন্তু আলো নেই, যেটা বললাম। তো এটা বুঝার পর তখন আমি বললাম যে ভাই আমার কাছে কেন জানি মনে হইলো যে এরকম একটা গরম বাতাস, হ্যাঁ ভাই এরকম আমাকে এলাকায় এটা গরম বাতাস লাগছিল আপনার গায়ে। বললাম তাইলে আর কি
এখন অত তো আমরা জানি না গরম বাতাস লাগছে এখন কি আমাদের সাথে লাইগা আছে নাকি আমাদের সাথে আছে না কি না, চেষ্টা করছিল মনে হয়। আপনার কোনো সমস্যা নেই, আপনারা আল্লাহ দিলে এখন নিরাপদে আছেন, আর এই ঘটনাগুলো যে ঘটছে হ্যাঁ এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, ঠিক আছে? আর ওই যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এটা নিয়ে টেনশন করতে আসবে না, কারণ এখানে কে কী হবে কি না হবে কেউ কিছু জানে না। এখন আদৌ ভূত আসে না ডাকাতে ধরে এটা আল্লাহ জানে। এটা ছিল আর কি পুরো ঘটনাটা আমাদের। তো হানজালা ভাই যে ঘটনাটা আমাকে দিয়েছেন এটা তার সাথে নিজের ঘটনা। হানজালা ভাইয়ের বয়স এখন 47-48, এটা খুব বেশি দিন আগের ঘটনা না। তিনি যখন নতুন বিবাহিত জীবন স্টার্ট করে তখনকার ঘটনা। তো তার বিয়ে হয় এরকম 26 বছর বয়সে, তো আজ থেকে প্রায় 22 বছর আগের ঘটনা। তো তখন 2001 তিনি বলেছেন যে মিলেনিয়াম অথবা 2001 তখন ওনারা তখন ডিভিশন সিস্টেমে ছিল, ওনারা বলেছে তখন জিপিএস সিস্টেম চালু হয়। তো তখনকার আমলের ঘটনা, এবং তিনি চাকরি পান, একটি বেসরকারি অফিসে চাকরি পান। তো তার বাসা ছিল তেজগাঁয়ে, তো তার অফিসও ছিল তেজগাঁর মধ্যেই, তার বাসাও তেজগাঁয়, অফিসও তেজগাঁয়। বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে বাইক চালিয়ে গেলে 10 থেকে 12 মিনিট লাগে আর কি। তো তার একটা বাইক ছিল, তার বাবার একটা বাইক ছিল, সেই বাইকটাই তিনি ইউজ করতেন। তিনি বাবা মার একমাত্র সন্তান। তার বাবা মা থাকতো হচ্ছে পটুয়াখালীতে, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী। তাদের সেখানে বেশ বড় সড়ো মুদি দোকান ছিল। তো তারা সেখানকার সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে একজন, এবং বেশ তাদের কোনো ধরনের অভাব ছিল না। তো বিয়ে তাদের আসলে তাদের বরিশাল শহরেও একটা বাড়ি আছে, সেটা ভাড়া দেওয়া, সেটা তার নামে বাড়িটা। তো তাদের বরিশাল শহরেই বাসা বিয়ে হয়, এবং যেই আপুটাকে তিনি বিয়ে করেন সেও বরিশালের বা একদম এলাকার স্থানীয়। আমি এলাকার নামটি প্রকাশ করছি না, যেহেতু এলাকার নামটি প্রকাশ করলে অনেকেই চিনে যাবেন। আমি জানি না বর্তমানে সেখানে ডোবা আছে কিনা, তবে তাদের ওখানে একটা ছোট্ট পুকুরের মতো ছিল, যেটা খুবই সুন্দর রাস্তা চারিদিক দিয়ে, সেখানেই তার শ্বশুর বাড়ি। তো তিনি যখন বিয়ে করেন 2000-এর শেষের দিকে, এবং সে 2001-এ তেজগাঁতে নতুন বাসা নেন। অফিসও যেহেতু তেজগাঁয়ে ছিল, এবং অফিসের নামটা আমরা বলছি না, যেহেতু বললে সবাই চিনে ফেলবেন। আমরা পরিচয় এবং স্থানগুলোকে গোপন রাখার চেষ্টা করছি। বাসা ভাড়া নেন যেই জায়গাটায়, সেই বাসাটা হচ্ছে 4 তলা। তো তারা বাড়িওয়ালা পাশাপাশি ফ্ল্যাটে ভাড়াটা নেন। বাড়িওয়ালা একটা ফ্ল্যাট সম্পূর্ণ জুড়ে মোটামুটি 80%ই তারা বাড়িটা নেন। আর তারা ছোট ফ্যামিলির জন্য 2টা রুম রেখে একটা দরজা সেখানে ছিল, সেটা দিয়ে আলাদা করে দেন, এবং ছোট 2টার রুমের জন্য একটা ছোট কিচেনও তারা আসলে ব্যবস্থা করে দেন, একটা গ্যাসের লাইন দিয়ে, যে একদমই নতুন ফ্যামিলি অথবা 2 জনের মেম্বার যারা আছেন তারা সেই ফ্ল্যাটটা ভাড়া নিতে পারবেন। তাদের বাসাতে কোনো মেস ভাড়া দেওয়া হয় না, অনলি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন বিয়ে করেছে, আর তারা খুঁজছিল যে একটু চিপে 1-2 রুমের মধ্যে বাসা, কারণ বড় বাসা নিয়ে তাদের আসলে কোনো ধরনের লাভ নেই। তো পরে তাদের বাসায় তারা ওঠে, এবং বাড়িওয়ালার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে তার স্ত্রীর। তো তারা প্রায় সেখানে 6-7 মাসের মতো থাকলো। তো তাদের বাসা একদম 4 তলা টপ ফ্লোরে। তো 4 তলা টপ ফ্লোরে প্রচুর গরম লাগতো, কারণ ছাদের উপর তখনও জল ছাদ করা হয়নি। জল ছাদ হচ্ছে অনেকের ছাদটা ঢালাই দেওয়ার পরে সিমেন্ট দিয়ে প্লেন করে পানি দিয়ে ওটাকে ঠান্ডা রাখে, কারণ রোদের তাপে যেন নিচে যারা থাকে তাদের জন্য কষ্ট না হয়। আর তখন এতটা মানুষের বাসায় এসির প্রচলন ছিল না। এখন যেমন এসি অনেকটা সহজলভ্য, সবার ঘরে ঘরে এসির একটা ব্যবস্থা আছে। তখনকার সময় এসিটা বিলাসী পণ্য ছিল, তো এসি তাদের বাসায় ছিল না। তো তিনি যেহেতু চাকরি করতেন এবং ইঞ্জিনিয়ার ছিলেন, তার মধ্যে সবসময় এইটা সেইটা দিয়ে জিনিসপত্র বানানোর একটা নেশা থাকতো। শুক্র শনিবার যেদিন ছুটি থাকতো তিনি বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আসতেন। তো বাসার কর্নারে তিনি এগুলো ঠিকঠাক করতেন, যেমন অনেকটা হ্যান্ড ফ্যান বানাতেন। তারপরে বাসার মধ্যে একটা এয়ার কুলার তৈরি করেছিলেন নিজের উদ্যোগে আর কি। যেহেতু তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, ছোটোবেলা থেকে তিনি কোনো একটা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করেছেন। তো তিনি সেখান থেকে এইসব জিনিস যেহেতু এগুলো রন্ধ্রে তো তার চাকরি হওয়ার পর তো সেই বাসাটা নিল। তো যেদিন জুম্মা ছিল সেদিন হঠাৎ করে তাদের মনে হয় যে জিনিসটা তাদেরকে সেদিন থেকে স্ট্রাইক করে। সেদিন রাতের বেলায় ইলেকট্রিসিটি চলে যায় রাত্রে 10টার দিকে। পরের দিন শুক্রবার ছিল এবং সেদিন বেশ দমকা হাওয়া, বৃহস্পতিবার রাতে।
তো বৃহস্পতিবার রাতে এরকম ইলেকট্রিসিটি চলে গেলে তাদের এরকম চিন্তা হতো যে আজকে যদি ইলেকট্রিসিটি চলে গেছে, দুজন মিলে কোথাও ঘুরি, রিক্সা দিয়ে ঘুরি, কারণ পরের দিন অফিস থাকে না। এটা মেন্টালি তারা যত কষ্ট হোক, সারাদিন মানুষ যদি কষ্টও করে, পরের দিন যদি কোনো কাজ না থাকে, তখন সব ক্লান্তি কিন্তু এমনিতেই সাইকোলজিক্যালি দূর হয়ে যায়। তো তার ওয়াইফের সাথে সে হচ্ছে এরকম ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরই রাত্রে 10:30টার দিকে বলা যায় চলো রিক্সায় ঘুরি দুজন মিলে। তো তারা রিক্সা নিয়ে বের হয়। তো তখন আপনারা জানেন যে ওইখানে একটা আড়ং আছে, আগে আড়ং ছিল, আমি জানি না সেটা এখন আছে কিনা। তখন নাকি সেখানে একটা আড়ং ছিল তেজগাঁয়ে। তো তারা আড়ং হয়ে সরাসরি গুলশানের দিকে চলে যায় 2001-এর সময়। তখন মানুষের চাইনিজ খাওয়ার বেশ একটা প্রচলন ছিল। যারা ধানমন্ডিবাসী অথবা আশেপাশে যারা থাকেন মোহাম্মদপুর, তারা জানেন যে 27 নম্বর একটা রেস্টুরেন্ট ছিল মিডনাইট সান। তো তারা আসলে তেজগাঁ থেকে এরকম রিক্সা দিয়ে চলে আসে রাতের বেলা এরকম 11টার দিকে। তো রেস্টুরেন্ট তখন বন্ধ হয়ে গেছে। তো তারা এখানে এসে আর কোনো কিছু পায় না। তো কিছু মানে বন্ধ হয়েছে মানে মানুষ তারা ভেতরে খাওয়া সার্ভ করছে না, তবে কিছু খাওয়া তখনও বিক্রি চলছিল, কারণ সেখানে একটা প্রোগ্রাম চলছিল। যাই হোক, তারা প্রোগ্রামের কারণে কিছু খাওয়া ওখান থেকে টেক ওয়ে নেয় আর কি, পার্সেল নেয়, নিয়ে তারা আবার বাসার দিকে ব্যাক করে। তো অ্যারাউন্ড 11:30 পর্যন্ত রিক্সায় ঘোরার পরে মানে ওইখান থেকে খাওয়া দাওয়া নিয়ে এসে প্রায় 12:15টার দিকে বাসায় আসে। তখন ইলেকট্রিসিটি অলরেডি চলে এসছে। তো বাসার থেকে বের হওয়ার সময় তারা অলরেডি লাইট টাইট অফ করে গিয়েছিল। তো বাসায় ঢোকার পর তাও বাড়িওয়ালার গেটের সাথেই ওই বাড়িওয়ালার মেইন গেটের সাথে একটা কলাপসিবল গেট লাগানো থাকতো আর কি। ওনাদের কাছেও চাবি ছিল, কারণ ছাদে যাতে থেকে উঠতে না পারে। আশপাশে আগে ওই ছাদের মধ্যে লোকজন উঠে চোর ডাকাত আসতো, নিচ থেকে উপরে ছাদে যেত, অথবা অনেকেই দেখা যায় ভাড়াটিয়া নিচ থেকে ছাদে যে উল্টাপাল্টা কাজ করছে, ওই আশপাশে মেয়েদেরকে ডিস্টার্ব করতো। নিচতলা ভাড়াটিয়ারা যারা আসতো এরকম কমপ্লেন নাকি তার কাছে এসছে। তো তিনি ওই জায়গাটা কলাপসিবল গেট ভাড়া মানে দিয়ে দেন আর কি। তো ওনাদের ফ্ল্যাট হচ্ছে বাম পাশে উঠেই, আর ডান পাশে হচ্ছে বাড়িওয়ালারা থাকতেন। তো যেটা বলা ছিল যে এটা ডিভাইড করা ছিল 2টা রুমে। তো তারা তাদের রুমের মধ্যে ঢুকেই প্রথমে একটা রুম যেখানে তাদের জিনিসপত্রগুলো রাখা, ওইখানে কিচেনও, ডান পাশে দরজায় টার্ন নিলে আরেকটা রুম, এই 2টা রুম, আর কোনো রুম নাই। একটা টয়লেটও ছিল অ্যাটাচড, এবং কিচেনটা বলতে হচ্ছে কিচেন না, একটা চুলার লাইন কানেক্ট করা ছিল, ওখানে একটা গ্যাসের লাইন দেওয়া ছিল যাতে রান্না তিনি করতে পারেন। গ্যাসের জন্য বাড়িওয়ালাকে আলাদা পেমেন্ট করতে হতো না, কিন্তু পানির জন্য পেমেন্ট করতে হতো। বাড়ি ভাড়া কম ছিল, এবং তারা আসলে ইনিশিয়াল পর্যায়ে ছিলেন, এবং তিনি BCS এর জন্য মানে পড়াশোনাও করছিলেন। সব মিলে তিনি আসলে চাচ্ছিলেন যে এরকমভাবে থাকতে, ওয়াইফকে নিয়ে 2টা বা ছোটো বাসায় আর কি। পরে নিলে বড় বাসায় যাবেন। তার চাকরিটা ভালো চাকরি ছিল, তো ওই যে ফ্যামিলি প্ল্যানিংস, ফিউচারিস্টিক চিন্তা ভাবনা। যাই হোক, উনি বাসায় ঢোকার সাথে সাথে তার মনে হলো যে একটা মহিলা দৌড়ে রান্নাঘর বাথরুমের দিকে ঢুকে গেল। একটা মহিলা, বাসার ভিতরে একটা মহিলা। তো উনি বাসায় না ঢুকেই চোর করছে। তো তার স্ত্রীও তার সাথে ছিল। তার স্ত্রী আবার জোরে যে বাড়িওয়ালাদেরকে নক করে বাড়িওয়ালা যে ছিলেন তাকে নিয়ে আসে। দরজাটা খোলার সাথে সাথে আপনার যদি বাসার মধ্যে কেউ না থাকে, আপনি বাইরের তালাটা খুলে যখন দরজাটা খুলবেন, অন্ধকারের মধ্যে যদি আপনি কাউকে দেখেন, সে ছেলে হোক মেলে হোক, আর একটা বিড়াল হলেও মানুষ ভয় পায়, কিন্তু তারা ভয় পেয়ে গেছেন। বাড়িওয়ালা আসে, বাসার লাইট জ্বালানো হয়, ভেতরে দরজা খোলার পরে দেখা যায় কেউ নাই। ওইটা ছিল বৃহস্পতিবার রাতের বেলা। এরপরে প্রায় 1.5 মাস পর রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন, সেটাও এরকম শুক্রবার রাতের বেলা হবে। সেদিন জুম্মা পড়েছেন তিনি, তার যতটুকু মনে আছে যে সেদিন তিনি জুম্মা পড়েছেন, হানজালা ভাই। তো তিনি যখন বাসায় সন্ধ্যা 7টা-8টার দিকে এরকম তার একটা বন্ধু কোথা থেকে এসছে, মানে ঢাকার বাইরে থেকে তার বন্ধু এসছে, কুড়িগ্রাম থেকে তার একটা বন্ধু এসছে, এবং কুড়িগ্রাম থেকে কিছু অর্ডার দিয়ে যেহেতু জিনিস নিয়ে এসেছিলেন তিনি, তো সেগুলোকে রিসিভ করার জন্য তিনি বাসার নিচে যান। বাসার নিচে যাওয়ার সময় 4তলা থেকে 3তলা যাওয়ার সাথে সাথেই ইলেকট্রিসিটি চলে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। তো তিনি সিঁড়ি নিচে নামার পরে তার তো সিঁড়ির কামরায় চলে আসার কথা। তিনি সিঁড়ির কামরায় চলে আসার পর দেখেন ইলেকট্রিসিটির কারণে চারিপাশ অন্ধকার। তো ইলেকট্রিসিটি না থাকার কারণে তো সবার বাসায় তখন মোমবাতি বা চার্জার লাইট, আর তাদের বাসাটা এমন একটা জায়গায় যে বাসার থেকে নিচে নামলেই দোকান। তো দোকানের হট্টগোল তিনি শুনতে পাচ্ছেন, কলাপসিবলের গেটটা তিনি দেখতে পাচ্ছেন না। 4তলা, তিনি মনে করেছেন যে তিনি অলরেডি অনেক টুক নিচে নেমে গেছেন।
4তলা 5তলা তার যতটুকু মনে নাই, কিন্তু নিচে নামার পর তার মনে হচ্ছে যে আমি কলাপসেবল গেটটা পাচ্ছি না কেন। তিনি আবারও উপরে উঠলেন, উপরে উঠে দরজা নক করলেন, তার ওয়াইফ দরজা খুললো, কি বললো কী ব্যাপার তুমি না নিচে গেলা না? বলে না আমি নিচে না কলাপসেবল গেট পাচ্ছি না, তো আমার হাতে একটা মোমবাতি দাও তো। তো তিনি মোমবাতি নিয়ে নিচে নামলেন। নিচে নামার পর এরকম 4তলা, যতটুকু আপনি একটা বাসায় থাকলে কতটুকু নিচে 4তলা হবে সেটা তো আপনি জানেন। তো নিচে যতটুক হাইটে নিচে নামার কথা সিঁড়ি ভেঙে নামার পরে আমার মনে হচ্ছে যে এখানে তো কলাপসেবল গেটটা আমি ছিল, এখানে কলাপসেবল গেট কোথায় গেল? তো তিনি আগুন দিয়ে বারবার দেখার চেষ্টা করছিলেন এই জায়গাটায় কলাপসেবল গেটটা কোথায়। তিনি কোনোভাবেই এই জায়গায় দেয়াল নাকি কলাপসেবল গেট কিছুই বুঝতে পারছেন না। মনে হচ্ছে কোনো একটা কালো অন্ধকারাচ্ছন্ন এলাকায় তিনি ঢুকে গেছেন। উপর থেকে কেউ নামছেও না, বাসাটা পুরো অন্ধকার, আর ইলেকট্রিসিটিও নাই। তিনি আবারও 4তলায় উপর ওঠেন। ওঠার পর তিনি উঠে ছাদে চলে যান, কিন্তু তার রুমের ফ্ল্যাটের দরজা খুঁজে পাচ্ছেন না। তিনি খুব অবাক হয়ে গেছেন, এই একটা বাসা যেটা 4তলা মাত্র, নিচতলা গুনলে আসলে এখন যদি এখনকার সময় যদি আপনি নিচতলা যদি পার্কিং দিয়ে হিসাব করেন তাহলে 3তলা, তো নিচতলা সহ 4তলা। উপরে ওঠার পর তিনি তার নিজের ফ্ল্যাটটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু কলাপসেবল গেটটা তিনি খুঁজে পেয়েছেন 4তলার, যেটা বাড়িওয়ালার গেটের সামনে বরাবর লাগানো। তিনি ছাদে ওঠেন, কাঠের দরজা ছিল ছাদের, কাঠের দরজাটা সরান। ছাদে ওঠার পর তিনি দেখেন যে তিনি ঠিক জায়গায় আছেন, এবং তিনি যখন রেলিংয়ের কর্নারে যান, যে দিক দিয়ে রাস্তা দেখা যায়, তিনি দেখছেন যে তিনি রাস্তা দেখতে পাচ্ছেন। তাহলে তিনি বাসার থেকে বের হতে পারছেন না কেন? খুব অদ্ভুত লাগতে থাকে তার। তিনি ছাদের উপরে মোমবাতিটা কোনোভাবে বাতাসে নিভে যায়। তিনি বাসার নিচে যান, 4তলায় তার বাসার ফ্ল্যাট খুঁজে পাচ্ছেন না। ইমিডিয়েটলি নিচতলায় তো 4তলা তার ফ্ল্যাটটা, কিন্তু সে অন্ধকারের কারণে খুঁজে পাচ্ছেন না। তো এবার তিনি আবার উপরে যান এবং ছাদের দরজাটা খুলে তিনি নিচে নামেন, যতটুকু আলোয় নিচে নামা যায়। কিন্তু ওই নিচে নামলে পুরোটা অন্ধকার লাগছে তার কাছে। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসে। ইলেকট্রিসিটি চলে আসার সাথে সাথে তিনি দরজা দেখতে পান, নিচে নামেন। নিচে নেমে দেখেন যে ঠিকই তো আমার কলাপসেবল গেট, কিন্তু তিনি কোনোভাবে কলাপসেবল গেট খুঁজে পাচ্ছেন না। কলাপসেবল গেট থেকে মেইন গেটের ডিস্টেন্স হচ্ছে 10 ফিট ম্যাক্সিমাম। 10 ফিট ক্রস করলে আশপাশে দোকানপাটের টিং টিং শব্দ, রিক্সা যাচ্ছে, টুংটাং শব্দ হচ্ছে, আশেপাশে চার্জিং ফ্যান লাইট আর চার্জার লাইট জ্বলছে, মোমবাতি আছে, আলো তো আসছে, বাইরের আলো আসার কথা তো, কিন্তু কোনোভাবেই তিনি কিচ্ছু দেখতে পারেন না। কলাপসেবল গেটটা পর্যন্ত দেখতে পারেন, একদম কমপ্লিটলি ঘুটঘুটে অন্ধকার। তিনি তার স্ত্রীকে জিনিসটা শেয়ার করেন, বলেন যে আমি কিভাবে আমি কি ব্রেইন ওয়াশড হয়ে গেল, আমার ব্রেন কিছু করলো না। ইলেকট্রিসিটির পর্যন্ত আমি আমাদের ফ্ল্যাটটা, এবং একটা সময় যখন আমি উপরে নিচে উঠানামা করলাম কমপ্লিটলি, আমি একটা ফ্ল্যাট খুঁজে পেলাম না। আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। আমার কাছে মনে হচ্ছে, উনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরো বিল্ডিংটার মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় উপর খালি আমি সিঁড়িটা পাচ্ছি পায়ের নিচে, আর কিচ্ছু না। এরকম গেল আরও মাস 3 গেল। তাকে ডিরেক্টলি কোনো অবয়ব এসে কোনো ধরনের ডিস্টার্ব তখন তিনি পাননি ডিস্টার্ব। এরকম ঘটনার পর 3 মাস, ওই সময়টায় আমের সিজন তখন চলছে। তিনি রাজশাহী থেকে আম নিয়ে এসছেন। তো রাজশাহীর আম নিয়ে পটুয়াখালী যাবেন বাবা মার সাথে দেখা করার জন্য। অফিস থেকে ছুটি পেয়েছেন, 5 দিনের একটা ছুটি এসছে। তো তিনি যেহেতু ছুটি নেননি, অফিস থেকে ছুটি নিয়েছেন, আর বাবা মাও তাকে দেখতে চাচ্ছে। আর আমের স্পেশাল ওই সময় মৌসুমটা আমের ছিল, রাজশাহী থেকে আম নিয়ে এসছেন। তো তার স্ত্রী সহ তিনি পটুয়াখালীতে আম নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। তো তখন লঞ্চের মুভমেন্টটা ছিল খুবই স্বাচ্ছন্দ্যের। তখন লঞ্চ চলতো, এত আধুনিক লঞ্চ না থাকলেও তখন বড় বড় লঞ্চ ছিল। তো যেসব লঞ্চ ছিল তার মধ্যে তিনি সুন্দরবন লঞ্চটা সিলেক্ট করেন এবং পটুয়াখালীর উদ্দেশ্যে বরিশাল শহরের উদ্দেশ্যে আগে রওনা দেন। পরে বরিশাল শহরে তার খালার সাথে দেখা করে তিনি পটুয়াখালী যাবেন, এরকম একটা প্ল্যান তার হলো। তিনি বাসার থেকে বের হন বিকাল 3:30টার দিকে, 4টার দিকে, এবং 6টা নাগাদ তিনি সদরঘাট পৌঁছে যান। তার লঞ্চ ছাড়ার কথা ছিল সন্ধ্যা 7টার দিকে, এবং তিনি পৌঁছে তিনি তার যে জায়গাটায় তার কেবিন ছিল সেই জায়গায় তিনি কেবিনে যান। কেবিনে তিনি তার জিনিসপত্র রেখে তার স্ত্রী সহ কেবিনে কিছুক্ষণ বসে থাকেন। আর তিনি তার স্ত্রীকে রেখে যান হচ্ছে জিনিসপত্র কিনতে, কিছু খাওয়া দাওয়া কিনতে, যেহেতু লঞ্চে সারা রাতের সফর, তখন তো অনেক বড় সফর ছিল, লম্বা সফর। আকাশ তখন অলরেডি মেঘ গুটগুট করছে, এবং ওইখান থেকেই লঞ্চের লোকজনদেরকে বলা হচ্ছে যে যদি কোনোভাবে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ওয়েদার ফোরকাস্টের উপর যেন তারা ভরসা রাখে এবং ওইটা মেনেই যেন তারা লঞ্চ ছাড়ে। ওখানে মাইকে অ্যানাউন্স করছিল।
তিনি কিছু খাওয়া দাওয়া নিয়ে আসেন, বিরিয়ানি কিছু কিনে নিয়ে আসেন, খাওয়ার পোলাও, চিকেন বিরিয়ানি বা কিছু একটা মোরগ পোলাও নিয়ে আসেন। নিয়ে এসে তিনি তার লঞ্চ খুঁজছেন, কিন্তু যেই লঞ্চে তিনি তার স্ত্রীকে রেখে আসছেন সেই লঞ্চ তিনি খুঁজে পাচ্ছেন না। এই লঞ্চ ঘাটের মধ্যে তিনি প্রায় 10 চক্কর কাটলেন, কিন্তু লঞ্চ খুঁজে পাচ্ছেন না। এতগুলা লঞ্চও তখন ভিড়ে ছিল না, যেহেতু বৃষ্টি হবে, দমকা বাতাস শুরু হয়েছে। 50% লঞ্চ তখন নদীর অন্য পাড়গুলোতে ভিড়ে ফেলেছে লঞ্চের লোকজনরা। আর কিছু লঞ্চ তখন ছেড়ে যাবে, ছোটোখাটো লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে না। আগে মানতো না যারা, তারাই তো মোটামুটি ডুবতো। তো তিনি দেখলেন তার লঞ্চ খুঁজে পাচ্ছেন না। এতগুলা লঞ্চের মধ্যে তিনি এই লঞ্চ খুঁজে পাচ্ছেন না কেন? 10 মিনিট লঞ্চ খোঁজার পর তিনি দেখলেন যে তিনি লঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন। এইটা লঞ্চটার সামনে দাঁড়ানো অবস্থায় যে লঞ্চে যাবেন নাম তো সবাই বড় বড় অক্ষরে লেখা থাকে। তিনি লঞ্চে তার স্ত্রীকে রেখে আসছেন, সেটা তিনি খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গায়। আদৌ তিনি কোনো মায়ায় জালে পড়ে গেছেন কিনা, আদৌ কোনো ধরনের প্রবলেম তার জীবনে হচ্ছে কিনা, তখন তিনি এটা চিন্তা করেন নাই। তার বুক ধরপড় করছিল, আল্লাহকে ডাকা শুরু করলেন। হঠাৎ করে মনে হলো যে তিনি তার লঞ্চটা পেয়ে গেছেন। হঠাৎ করে মনে হচ্ছে তিনি লঞ্চের সামনে দাঁড়ানো। তাহলে এতক্ষণ যাবৎ তার চোখে এত বড় বড় ফন্টে লেখা এই লঞ্চটার নামটা চোখে আসলো না কেন? তো তিনি তার স্ত্রীকে যে বললেন যে এরকম লিমা, আমি তো আমার লঞ্চ খুঁজে পাচ্ছি না। তার ওয়াইফের নাম ছিল লিমা। তো আমি তো লঞ্চ খুঁজে পাচ্ছি না। আমি এদিক সেদিক হাঁটলাম, পুরো ঘাট চষে বেড়ালাম, আমি লঞ্চ খুঁজে পাচ্ছিলাম না 10 মিনিটের মতো। পরে তারা লঞ্চে ঘুমিয়ে যান। পরে ভোরে যখন লঞ্চ পারে ভিড়ে তার বরিশাল শহরে তার খালার সাথে দেখা করেন, খালার জন্য আম নিয়েছেন, সে আম দেন। আম দেওয়ার পরে খালার বাসায় অনেকক্ষণ থেকে আবারও রাতের বেলা তারা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। খালার গাড়ি ছিল, খালার গাড়ি করে তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। রাস্তা খুব ভালো ছিল না। পথিমধ্যে যে সমস্যাটা ফেস করেন তিনি, তার ভাষ্য মতে তিনি বলেন যে যেদিন আমি রাতের বেলা একটা মহিলাকে চলে যেতে দেখেছি, আমার রুম থেকে মুভ করে বাথরুমের দিকে চলে যেতে দেখেছি, যেই হাইটের একজন মহিলাকে আমি দেখেছিলাম, যেই সবুজ এবং নীল পাড়ের একটা শাড়ি তিনি পরা ছিলেন, এক্স্যাক্টলি সবুজ এবং নীল পাড়ের একটা শাড়ি পরে আমি যখন পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি সন্ধ্যার দিকে, আমি একটা মহিলাকে দাঁড়াতে দেখলাম। শাড়ি একরকম মানুষের হতেই পারে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ওই নির্জন এলাকায় আমি মহিলাটাকে দেখার পর জিজ্ঞেস করলাম আমার খালাতো ভাইকে, তুই কি কোনো মহিলা দেখেছিস? কিন্তু সে কোনো মহিলা দেখার হিস্ট্রি আমাকে দেয়নি, তিনি বলছিলেন। তো তিনি দেখছেন, তার স্ত্রীকেও তিনি বললেন, তার স্ত্রী বলছে যে আমি কোনো কিছু দেখিনি, তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের সাথে কেউ আছে। তার স্ত্রী এবং সে পিছনে বসেছিলেন, আর 2 খালাতো ভাই ছিল সামনে। এক খালাতো ভাই ড্রাইভ করছিল, আরেকজন বসেছিল সামনে। তারা চিন্তা করছিল যে আসলেই তো আমাদের 2 জনের মাঝখানে কেউ আছে কিনা আমি জানি না, তবে মনে হচ্ছে কারো উপস্থিতি। বাসায় পৌঁছান, কোনো প্রবলেম নাই, নর্মালভাবে সব কিছু শেষ করেন। 5 দিনের ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরত আসেন। ঢাকায় ফেরত আসার পর কোনো সমস্যা হয়নি। যেদিন ফেরত আসেন সেদিন সকালবেলা তাদের লঞ্চ থামে, তিনি তার স্ত্রীকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে যান। যেহেতু পরের দিন তার অফিস ছিল, অফিসে বলেছেন তিনি তার একটু লেট হবে। তখন নতুন মোবাইল ফোন এসছে, মোবাইল ফোন তখন পাওয়া যায়। মোটরোলার তখন নতুন মোবাইল ফোন সিটি সেল দিয়ে বের করেছিল, তখন নতুন বের হয়েছে আর কি। তো মোবাইল ফোন তখন তার ছিল না, তবে তিনি দোকানে মোবাইল ফোন কল করা যেত, এক্সপেন্সিভ ছিল কিন্তু ছিল, কল করা যেত। অফিসে তিনি ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে আমার আসতে কিছুক্ষণ দিনে লেট হবে। তো তিনি 9টা সাড়ে 10টার দিকে অফিসে পৌঁছে যান, তার বাসায় তার স্ত্রীকে নামিয়ে দিয়ে তিনি অফিসে চলে যান। অফিস শেষ করে আস্তে 5 দিনের কাজের হালকা একটু প্রেশার যেহেতু ছিল, তো অফিস শেষ করতে সন্ধ্যা 8:30 বেজে যায়। অফিসে তিনি ছিলেন, তো অফিসের মালিক ছিল, আর 2 জন কর্মচারী ছিল, ক্লার্ক অফিসার আর কি, রিসেপশনিস্ট ছিল। তারা 8:30 পর্যন্ত অফিসে কাজ শেষ করে অফিস থেকে বের হন। তো তিনি যখন অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে গেলেন, 12 মিনিটের রাস্তা। তো তিনি সেদিন যেহেতু বাইক তার বাসায় ছিল, তিনি আর বাইক নিয়ে অফিসে যাননি, রিক্সা দিয়ে গেছেন। রিক্সা দিয়ে তিনি বাসার সামনে আসেন। বাসার সামনে আসার পর ইলেকট্রিসিটি চলে গেল। বাসা তখন 9:15 বাজে বা 9টা বাজে, ইলেকট্রিসিটি নেই। আকাশে পুরো মেঘ, দমকা বাতাস, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, খুব সুদিং লাগছিল, ভালো লাগছিল। কিন্তু সেদিনই তার জীবনের একটা শেষ অধ্যায়ের, জীবনের ভয়ের একটা শেষ অধ্যায় বলা যায়। এরপর থেকে তিনি হয়তো ভয় পাননি, কিন্তু কোনো কারণে তার বুক ধরপড় করে।
তিনি বাসার নিচে আসেন এবং নিচে এসে দেখেন যে একটা লাশের খাটিয়া রাখা, যেই জায়গাটায় মোটর, তারপরে পানির ট্যাঙ্ক আর মোটর পাশাপাশি। তো পানির মোটরটা যেন চুরি না হয়ে যায়, মোটরটা একটা খাঁচা দিয়ে ঢাকা, সেটা তালা দেওয়া থাকে এবং ওই খাঁচার বরাবরই কিছু স্পেস আছে যেখানে আবার কাট আউট আছে, বিল্ডিংয়ের কাট আউট সব রাখা। তো ওইখানে একটা লাশ রাখা, লাশটার চারিপাশে মানুষজন। কিন্তু এই মানুষজনগুলোর মধ্যে বাড়িওয়ালার মানুষজনদেরও তার পরিচিত, মানে বাড়িওয়ালার মানুষরা যারা আত্মীয় স্বজনরা আসে তাদেরকেও তিনি দেখে অভ্যস্ত। হাই হ্যালো না হলেও বোঝা যায় যে তারা বাড়িওয়ালার মানুষ। এবং ভাড়াটিয়ারা, অন্যান্য ভাড়াটিয়ারা, এর মধ্যে একটা ঈদও গেছে সেখানে, তিনি তো অন্যান্য ভাড়াটিয়াদেরকে চেনেন, উঠানামায় দেখা সাক্ষাৎ হয়। তার ওয়াইফের সাথেও কয়েকজন ভাড়াটিয়ার পরিচয় আছে। নেইবার হিসেবে যতটুকু চেনা যায় ততটুকু তিনি ভাড়াটিয়াদেরকে চেনেন। এর মধ্যে তিনি নিচে দেখলেন কয়েকজন মানুষ, আর 10-15 জন মানুষ খুব হু হু করে কান্না করছে। লাশের খাটিয়াটা রাখা, একটা লাশ রাখা, সেই নীল এবং সবুজ শাড়ির পারওয়ালা সেই মহিলার লাশ খাটের মধ্যে পড়ে, মহিলার লাশটা খাটের উপরে, এবং মহিলাটার মুখটাও ঢাকা না, মহিলাটার চোখ বন্ধ করা, এবং মহিলার মাথাটা ডান কাত করা, পাগুলোকে বেঁধে রেখেছে, পায়ের দুটা যে বড় আঙ্গুল আছে সেই দুটাকে কাপড় সুতা দিয়ে বাঁধা। সিঁড়ি কামরা, ইলেকট্রিসিটি নাই, কিন্তু ওই জায়গাটায় বাইরের আলোটা পড়েছে, বোঝা যাচ্ছে যে এখানে একটা লাশ রেখেছে কেউ। আশপাশে যারা কাপড় পরেছিলেন তারা সবাই মোটামুটি লাশের দিকেই তাকিয়েছিলেন, আশপাশে তাকাচ্ছিলেন না। একটা মানুষ মারা গেলে আরও মানুষ থাকে, আর যেহেতু এই বাসাতে যদি কেউ মারা যায় সেটা হলে এরকম অবস্থা রাখবে হচ্ছে বাড়িওয়ালারা। ভাড়াটিয়াদের কেউ মারা গেলে দেখা যাবে হাসপাতাল থেকেই লাশ গোসল করিয়ে নিজ গ্রামের বাড়িতে অথবা কবরস্থানে নিয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ ভাড়াটিয়ারা স্থানীয় হয়ে পরিচিত অতটা না হলেও বাড়িওয়ালারা ওখানকার স্থানীয়। তো বাড়িওয়ালাকে ওখানে তারা সবাই জন্মগতভাবেই চেনেন। তো বাড়িওয়ালার মানুষ যে মারা যায়নি সেটা দেখে মানুষের কয়েকজন মানুষ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু যারা আছেন তাদেরকেও তিনি কখনো দেখেননি। অনেকদিন যাবতীয় তো ওই জায়গায় 8-9 মাস হয়ে গেছে ওই জায়গায় আসেন, তো 6-7 মাসের বেশি হয়ে গেছে এই জায়গায় আছেন। তো মোটামুটি মানুষজন তো কিছু পরিচিত হয়ে গেছে। একটা দোকানে মান্থলি শেষে মান্থ শেষে একবারে টাকা দিয়ে দেন, ওখান থেকে বাকি নেন। তখন এই জিনিসটা প্রচলন ছিল, যে এখনও আছে মুদির দোকানে বাকি নেওয়াটা। তো তিনি সবার মধ্যেই পরিচিত মুখ খুঁজছিলেন, কেউ কাউকে পরিচিত পাচ্ছিলেন না। সবাই একইভাবে একই অপলক দৃষ্টিতে লাশের দিকে তাকিয়ে আছেন। তিনি তাদেরকে ভেদ করে তাদেরকে একটু সরতে বলে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। উপরে ওঠার পর তিনি তার ফ্ল্যাটটা আবারও খুঁজে পেলেন না। তিনি 4 তলায় যেই মাপে উঠলেন, ছাদে চলে গেলেন, ছাদের গেট খুলে দেখলেন ছাদ, আবার দরজা লাগালেন, নিচে এসে দেখলেন তার ফ্ল্যাট তিনি খুঁজে পাচ্ছেন না। বারংবার তিনি ফ্ল্যাটের বাইরে চিৎকার করছিলেন, লিমা দরজা খোলো, এই লিমা দরজা খোলো। তিনি দরজা নক করছেন, তার কাছে মনে হচ্ছে তিনি দেয়ালে নক করছেন, কোনো দরজা ওই জায়গাটায় নাই। নিজের ফ্ল্যাট কোন জায়গায় এটা তো আমি জানবো, 7-8 মাস ধরে একটা জায়গায় থাকি, কিন্তু কোনোভাবেই তিনি ফ্ল্যাটের দরজা খুঁজে পাচ্ছিলেন না। 2000 সালের কথা, 1990-80 সালের কথা না, 2000 সালের কথা। অনেকবার তিনি এরকম নক করছিলেন দরজা, বা তিনি দেয়ালে নক করছেন। তার বাড়িওয়ালার ফ্ল্যাটটাও তিনি চেনেন, সেখানেও কোনো দরজা নাই। তিনি অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছেন। তিনি নিচে নামলেন, নিচে নেমে দেখলেন একদম ঘুটঘুটে অন্ধকার, ওই লাশটা সেই বাড়ির ওই কামরাটাতে পড়ে আছে। লাশের সামনে যে মানুষগুলো অপলক দৃষ্টিতে তাকিয়েছিল সেসব মানুষের উপস্থিতি পাওয়া গেল না। লাশটা মোটা হচ্ছে অন্ধকারে কেমন রেডিয়ামের মতো জ্বলছে, কিন্তু কলাপসিবলের গেটের উপস্থিতি নাই। তিনি দৌড়ে আবারও উপরে গেলেন, উপরে নিচে হাঁপাতে থাকলেন। একটা পর্যায়ে তার বুকে প্রচণ্ড ব্যথা উঠল। মাত্র 26-27 বছরে তার বুকে ব্যথা উঠে গেল, মনে হলো যে তার হার্ট অ্যাটাক হচ্ছে। প্রচণ্ড পেইন। ইলেকট্রিসিটি চলে আসার পর তিনি দেখলেন তিনি একবারে ঠিক তার 4 তলায় তার ফ্ল্যাটের সামনে বসে আছেন। তার বাড়িওয়ালা শব্দ পেয়ে দরজা খুললো। কি হয়েছে হানজালা, তোমার কি হয়েছে? আমার বুকে খুব ব্যথা হচ্ছে, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান, আমি পারছি না, আর দাঁড়াতে পারছি না। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাড়িওয়ালা বললো যে কি হয়েছে বাবা, তোমার এরকম অবস্থা হলো? যে আমি জানি না আঙ্কেল, এই বাসার মধ্যে আমি এতদিন যাবত আপনাকে বলি নাই, এই জিনিসগুলো আমি ফেস করেছি। আমার স্ত্রীও এই বাসায় থাকে, সে ফেস করেনি।
আমি কেন করলাম? এর মাঝে তিনি বললেন যে আমি একজন হুজুরকেও দেখিয়েছিলাম, হুজুর আমার মধ্যে কোনো ধরনের নেগেটিভ ইস্যুস পাইনি। বলেছে নজর পড়েছে কিন্তু কোনো নেগেটিভ ইস্যু নাই, যেহেতু তিনি চুপচাপ একটা শান্ত স্বভাবের ছেলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়া হয় না, নজর কিছুটা পড়েছে কিন্তু কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কোনো কিছুর মানে আভাস তার শরীরে পাওয়া যায়নি। তবে তিনি টেনশন করেন, কিন্তু টেনশন করার কারণে এরকম ভুল তার হবার কথা না। তিনি বলেন যে আমি ঠিক আছে টেনশন করি, আমার অনেক কাজ প্রেশার থাকে অফিসের, কিন্তু এত প্রেশারে আমি কেউ আমার কাছ থেকে 2 টাকা ধার করি না, আমি কারোর কাছ থেকে কেউ আমার কাছে 2 টাকা পায় না, আমি আরাম করে রাতে ঘুমাই, আরাম করে অফিস করি, সারাদিন কোনো সমস্যা হয় না, আমি রাতে আসলে ইলেকট্রিসিটি চলে গেলে এই বাসাতে আমি প্রবলেম ফেস করছি। তো তিনি বললেন যে আঙ্কেল এরকম হচ্ছে, আমি আসলে থাকবো না বাসাতে, এই বাসাতে আমি থাকবো না, এর আগে তো আমি অনেক বাসায় ছিলাম, কখনো জিনিসগুলো ফেস করি নাই, আপনি যদি কিছু মনে না করেন। বাড়িওয়ালা বললো যে দেখো তোমরা আসার আগে এই 2টা রুমের মধ্যে আরেকটা প্রবলেম হয়েছিল, তোমাদেরকে বিষয়টা আমার জানানো দরকার ছিল, কিন্তু আমি তখন তোমাকে যখন ভাড়া নেই তখন বলেছি যে কোনো সমস্যা ফেস করতে পারো, তোমরা কি নিবা কিনা। তুমি কিন্তু আমার কাছে জিজ্ঞেস করো নাই কী ধরনের সমস্যা ফেস করতে পারি, তুমি বলেছ তোমার কোনো সমস্যা নাই, যেহেতু তোমার তাড়াহুড়া ছিল, বাসা নেওয়ার দরকার ছিল। বলে যে উনি বলছেন যে আপনার বাসায় থাকার অবস্থায় একটা ইনসিডেন্ট ছাড়া কোনো প্রবলেম হয় না আমার। বলে যে শোনো আমি তোমাকে বলি, আমার যে 2টা ফ্ল্যাট ছিল, 2টা ফ্ল্যাটের মধ্যে আসলে পুরা অর্ধেকটা আমি আগে উনি বলেছেন আমি আগে 3 তলা একটা অর্ধেক ফ্ল্যাটে থাকতাম, আর 4 তলা 2টা ফ্ল্যাটে ভাড়া দেওয়া ছিল, পরে আমি রাটাটা রেনোভেট করে পুরোটা নিয়ে ফেলি, আর এই 2টা রুমে আমি নেই নাই। এটা একটা কারণ হচ্ছে যে ভাড়াটিয়াটা সেই ফ্ল্যাটে থাকতো, সেই ভাড়াটিয়াটা ভাড়াটিয়াটা ছিল মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই তাদের পরিবার সহ থাকতো। তো হাজব্যান্ডের বয়স ছিল 45-46-45-এর মতো বয়স ছিল। হাজব্যান্ডটা সুইসাইড করেছিল, কারণ হাজব্যান্ডটা অন্য একটা মেয়ের সাথে সম্ভবত রিলেশন ছিল বা কিছু একটা, পরিবারের সবাই জেনে গেছিলো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়, চাকরি বাকরিরও একটা ইস্যু ছিল, উনি সুইসাইড করেছিল যখন মেয়েটা ছিল তার বাবার বাড়িতে। পরে মেয়েটা বাবার বাড়ি থেকে এসে দেখে 7 দিনের গলা লাশ। এটা আমাদের পুলিশ কেসও হয় এবং আমাকে অনেক জিজ্ঞাসাবাদও করা হয়। আমরা গন্ধ পেয়ে দরজাটা আসলে পুলিশকে দিয়ে খোলাই এবং একবারে পুরো অর্ধেক গলে গেছে লাশ, গরমের মধ্যে পাওয়া গেছিলো, পুরো লাশ গলে পুরো পটকা গন্ধ, আশপাশে গন্ধ চলে গেছিলো, আশপাশের মানুষজনও জানে যে এখানে একটা মানুষ মারা গেছে। তো যাই হোক আমি তোমাকে এটা বললাম, এটার কারণে হতে পারে আমি জানি না, তবে আমি বাসার মধ্যে হুজুর নিয়ে এসেছিলাম, হুজুর নিয়ে এসে বাসার দোয়া পড়িয়েছি, জমজমের পানি ছিটানো হয়েছে, 4 কোনায় বাধা আছে, বাড়ি তোলার সময় বেঁধে তুলেছি, তারপরও তুমি কেন ভয় পেয়েছো আমি জানি না। তবে তোমার যদি মনে হয় যে তুমি থাকবা না, চলে যাবা, সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়। তবে তুমি চাইলে আমি আবারও সেই হুজুরকে নিয়ে আসতে পারি, যদি কোনো সর্ট আউট না হয় তাহলে তুমি বাসাটা ছেড়ে দিও, কোনো সমস্যা নেই। তোমরা এতদিন যাবত আছো, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে, আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি তাহলে আমাকে বলো, যদি নিচতলা ভাড়াটিয়াকে উঠিয়ে তোমাদেরকে সেখানে দেওয়া এবং এখানে আরও নতুন ভাড়াটিয়া, আমি তোমার সাথে এই ডিলে আমি যেতে পারবো, কারণ আমি চাই যে আমার একটা ভালো মানুষ বাসায় থাকুক। আর তুমি মানুষটা অনেক ভালো, নামাজ পড়ো, তোমার পরিবারের তোমার ওয়াইফ নামাজ পড়ে, তোমার খুব ভালো একটা পরিবার, আমার কাছে দেখতে খুব ভালো লাগে, আমার কাছে আমার নিজ সন্তানের মতো মনে হয়। তো তোমার চলে যাওয়া আমার কাছে খারাপ লাগবে, তোমার চলে গেলে কিছু করার নাই, তবে তুমি দেখতে পারো। 5-7 দিনের মাথায় সেই হুজুরকে নিয়ে আসা হলো, যে হুজুর তার বাসায় সব ধরনের দোয়া, তারপরে বাড়ি তোলার সময় যখন বিম করেছিল বয়স্ক হুজুর তাকে নিয়ে আসলো। সেই হুজুরটা ততক্ষণে মতদূরে মসজিদ থেকে বেরিয়ে গেছেন, মসজিদে আগে ছিলেন তিনি। তো সেই হুজুর নিয়ে আসার পর সেই হুজুর বলল যে জিনদের আনাগোনা, জিনদের মুভমেন্ট, আপনার বিল্ডিংটা ক্রস কানেক্টেড হওয়াতে জিনদের মুভমেন্ট আছে, কিন্তু ভয় দেখানোর কথা না, যেটা আমাকে আমার সহচর জিন বলছেন, ভয় দেখানোর কথা না। তারপরও আমি কিছু রিচুয়াল করছি ওই বাসাটার মধ্যে, পুরো বিল্ডিংয়ে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, বাসাটার মধ্যে করছি। আমি একটা কবুতর নিয়ে আসবো, তিনি একটা কবুতর নিয়ে আসলেন, কবুতরটা নিয়ে এসে বাড়ির একটা কর্নারে বেঁধে রাখলেন। 3 দিনের মধ্যে কবুতরটা মারা গেল। তো তিনি বুঝতে পারছিলেন যে ওই কর্নার মুভমেন্ট নাকি জিনদের হয় সেখানে। তো তিনি পরবর্তী সময় সেটাকে ক্লোজ করে লাল সুতায় বেঁধে দিয়েছিলেন। এরকমটা লাল সুতায় বেঁধে দেওয়ার পর থেকে কোনো ধরনের প্রবলেম আর ফেস করছিলেন না। কিন্তু হানজালা ভাই একটু বেঁচে চলছিলেন, যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর তিনি বাসা থেকে বেরোতেন না, ইলেকট্রিসিটি আসার পরই বেরোতেন, বা বাইরে থাকলে যদি দেখতেন যে ইলেকট্রিসিটি নাই তিনি বাসায় ঢুকতেন না, আশপাশে ঘুরতেন, তারপর ইলেকট্রিসিটি আসলে বাসায় ঢুকতেন। এই জিনিসগুলো মেনটেন করার কারণে বেশ
বছর 5 তার কোনো প্রবলেম হয়নি। পরে তিনি বাসাটা ছেড়ে দিয়েছিলেন, কারণ তার তিনি নতুন অফিস হয়েছিল। নতুন অফিস হওয়ার পরে 2007 সালে উত্তরায় তার অফিস হয়ে যায়। তো অফিসটা আসলে তেজগাঁ থেকে মুভ করে উত্তরায় চলে যায় নিজেদের পার্মানেন্ট জায়গায়। তো পরবর্তী তাকে উত্তরা শিফট করতে হয়েছিল। তো 5 বছর তিনি সেই তেজগাঁয় ছিলেন। অনেক স্মৃতি জড়িত, ওই বিল্ডিং আর কোনো প্রবলেম ফেস করেননি। মাঝে মাঝে মনে হতো যে ছাদের উপর কেউ হাঁটছে, কিন্তু সেটাতেও তিনি ভ্রুক্ষেপ করেননি আর কি। এটা ছিল হানজালা ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার পাশের এলাকায়। ওইখানে আমার একটা দুঃসম্পর্কের মামা থাকে। তো উনি সব সময় রাতে ওই মাছ মারার জন্য ওই বিলে ওই নৌকা করে আর কি মাছ ধরতে যায়। তা ওরা মাছ ধরার জন্য মানে বড় নৌকার মাঝখানে বলতে বড় নৌকাগুলো যেগুলো আছে না, সামুদ্রিক যে মাছগুলো মারে, তাই এরকম একটা বড় বিল আছে। এই বিলে আর কি ওরা মাছ ধরার জন্য ওই সারা রাত মাছ মারে, তারপর সকালে নিয়ে এসে বিক্রি করে। তো ওই নৌকাতে ওনারা ওই বরফ টরফ নিয়ে মানে সব জাল মানে যেগুলো দিয়ে মাছ মারা লাগে সব কিছু ওরা হাতে নিয়ে ওইখানে মাছ মারার জন্য চলে যায়। তো একদিন অমাবস্যার রাতে, সেদিন রাতটা ছিল অমাবস্যা আর ঝড় বৃষ্টির রাত। তো মামার যারা 5 জন বন্ধু মিলে ওই মাছ মারতে যায়, তাদের মধ্যে 3 জন ছিল, 2 জন একটু বাড়ির সমস্যার কারণে কেউ অসুস্থ ছিল, সেজন্য আর কি যাইতে পারে নাই। তো ওরা 3 জনই যেহেতু ফ্যামিলি চালা লাগবে, তাই না বসে থেকে মাছ ধরার জন্য চলে গেল। তো কিছু দূর পথ যাওয়ার পর হঠাৎ করে সামনে দেখতে পেল একটা যে বড় আকৃতির একটা বোয়াল মাছের মতো পানিতে ভেসে আছে। তো ওনারা আবার টপ করে ওই যে জাল, যে বড় জালগুলো দিয়ে মাছ মারে, বোয়াল মাছ, বড় বড় রুই কাতল এগুলো মাছ মারে, ওই জালগুলো বিছালো, কিছু দূর থেকে বিছালো যে মাছটাকে ঘিরে করে রাখবে, জাল টানলেই মাছটা উঠে যাবে। তখন রাত বাজে 1:30, আনুমানিক 1:30 বাজে। তো যখন জাল ঘেরা শেষ, ওরা ওই মেশিনের নৌকা, ইঞ্জিন জাতীয় একটা নৌকা জাল যেগুলো আর কি বলে মেশিন জাতীয় হয়েছে, হাতে যে বানানো মেশিনের নৌকাগুলো, এই নৌকাগুলো ডিঙ্গি নৌকার উপরে মানে বড় বিশাল সাইজের নৌকাটা আর ওই মেশিন দিয়ে চালায় আর কি। তো যখন ওরা কাছে যায় ওই জালটা টানা শুরু করলো, ওই মেশিনের অ্যাঙ্গেল বেয়ারিং সিস্টেম টেনে টেনে জালটা তুলতেছে। হঠাৎ করে দেখতে পেল মাছটা একদম নৌকার চেয়েও বিশাল বড়। তো ওনারা তো অবাক হয়ে গেল, এত বড় বল মাছ তো কখনো দেখিনি বাপ জন্মেও, আসলে এটা কি মাছ না অন্য কিছু। তো এই বলে ওনারা একজনকে নামতে বলতেছে যে নেমে দেখতো কী অবস্থা। মাছটা কোনো নড়াচড়া করতেছে না, কিন্তু যাকে নামতে বলতেছে ও তো একজন গিয়ে নামবে আন্দাজে এই পানির মধ্যে। এত রাতে লোকও ছিল 3 জন, এত বড় মাছ ভয়ানক অবস্থায়। এইগুলো বলতেছে ও একজনকে দেখে দিচ্ছে আর আরেকজনকে দেখে দিচ্ছে। তো এইরকম করে ওনাদের সময় চলে যাচ্ছে। তো কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর দেখতেছে যে মাছটার চোখে লাল রক্ত রাঙা, মানে লাল, একদম লাল। ওই বিলের নাম আবার এই শাপলা বিল, মানে ওই শাপলা বিল, ওই বিলের নাম আর কি শাপলা বিল বলে। ওই বিলে আবার শাপলা ফুল দিয়ে ভরা, মানে লাল লাল শাপলা বিল বলে আর কি। তো ওই বিলে আবার প্রচুর মানুষ মাছ মারার জন্য তাদের জীবন নির্ভরের জন্য আর কি ওই মাছ মারার জন্য এখানে আর কি চলে যায়। তো অনেকেরই জীবন নির্ভর করে ওই নদীর উপরে, নদীর মাছ দিয়ে আর কি। তো ওরা নৌকাটা একটু মাছটার দিকে চাপাতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেল মাছটির মুখের যে বড় আকৃতি, একটা মুখের যে দাঁত দিয়ে বড় বড়, মনে হয় যে ওদের পুরো ডিঙ্গির নৌকাটাই ওই মাছটি গেলে খাওয়ার মতো সেরকম একটা ক্ষমতা আছে। তো ওনারা তো আসলে 3 জনই তো হতভঙ্গ, জাল তো ফেলেই রাখছে, আর মাছের যে লেজটা, ওই লেজের কাছাকাছি পুরো জাল টেনে নিয়ে আসছে। এখন এই জাল তুলবে কি করে, ওরা আর কি হতাশ হয়ে নৌকাতে দুমড়ে বসে আছে। মানে কি করবে না করবে এটা কোনো বুঝতে পারতেছে না। পাশে আরেকটা নৌকা যাচ্ছিল পাশ দিয়ে, ওই নৌকার লোকগুলোকে ওরা ইশারা দিয়ে বাঁশি ভুগিয়ে তাদেরকে ডাকতেছে,
কিন্তু ওই নৌকোগুলো এইদিকে আর আসতেছে না। তার কারণ ওই এরা নতুন ওই জায়গায় মাছ মারার জন্য গেছে, বেশি দিন হয় নাই, ওই জায়গা সম্পর্কে কিছু বোঝে না। কিন্তু ওই লাল শাপলা দিঘি যে ওই বিলটার নাম, এই একদিকে সাদা একদিকে লাল, কিন্তু লাল নামে চেনে। কিন্তু ওরা এত গভীর, এত মানে খারাপ জায়গাটায় চলে গেছে যে এখানে আর কি ওই ভূত পেতের আর কি মানে এগুলোর অত্যাচারে মানুষ আর কি ওইখানে টিকে থাকতে পারে না, জাল ডোল লুটপাট মানে একদম ছেড়ে মেরে একদম পানিতে ডুবে হারায়, এরকম অবস্থা হয়, লৌকা মৌকা সব ডুব। তো ওই লোকগুলো তো যাচ্ছে না, এরা আবার করতেছে ভাই আমরা বিপদে পড়ছি, আপনারা একটু হেল্প করেন, এরকম বলে মানে ওনাদেরকে ডাক দিতেছে। তো লোকও তো যাচ্ছে না, এনারা বলতেছে কি লোক রে ভাই, মানুষ বিপদে পড়ছে, আসলে মানুষের বিপদের পাশে মানুষ থাকে না, এটা কোনো কথা হলো, এরকম বলে রাগ হচ্ছে উনি, মানে ওরা 3জন রাগ হচ্ছে আর চিন্তা করতেছে আসলে আমরা কোন জায়গায় আসলাম যে এইদিকে কেউ নৌকা ফিরাচ্ছে না। ওনারা কোনো রকম করে জালটা গুটিয়ে মনে করেন যে করে নিল। এখন মানুষ বিপদে পড়লে যা হয় আর কি। তারপর ওনারা ওই লোক একটা ভালো লোক ছিল, উনি মানে ওইখান থেকে চিল্লে বলতেছে ভাই ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে নৌকা গেলেই নৌকা হারিয়ে যায়, জাল হারিয়ে যায়, এবং মানুষকেও খুঁজে পাওয়া যায় না, ওইদিকে আপনারা গেছেন কেন, যত তাড়াতাড়ি পারেন আপনারা এ পাশে চলে আসেন। এই কথা বলা মাত্রই এরা 3জন জাল তাড়াতাড়ি গুটিয়ে নেওয়ার পর আপনারা মনে করেন যে ওই মাছটার গায়ে একটু আঁচড় লাগলো, সেই জন্য একটু আঁচড় লাগা মাত্রই ওই মাছটার মানে আচরণ মানে এত ভয়ানক, আর এত পানিতে যে মাছের একটা ঘরঘরি একটা যে ডাং এমন মানে ঝটপটানি শুরু করলো। এই শুরুতে যে নৌকার পানির ঢেউয়ে নৌকা মনে হয় এপিত ওপিত মানে চিতর হয়ে পড়ার জন্য মানে হচ্ছে। কিন্তু এরা 3জন তো শক্তিশালী ছিল, এরা কখনো মানে কোনো কিছুতেই হার মানবে না, এরকম বলে নৌকার বইটা আর কি যেরকম করে ধরা লাগে সেরকম করে ওরা ধরে আছে। তারপরে এরা হার মানবে না, তারপর জাল সব তুলে ওইখান থেকে যত দ্রুত মানে পেয়েছে ওরা তাড়াতাড়ি চলে এসে, আল্লাহর রহমতে ওদের কোনো ক্ষতি হয় নাই। এটাই ছিল ওই লাল দিঘি ওই শাপলার ভয়ানক ঘটনা। তো রাসেল ভাই ঘটনাটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন।